আসসালামু আলাইকুম, আমি মারজা মেহজাবিন। আজও আবারও ভৌতিকতার শ্রোতাদের জন্য একজন ডোমের ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটা আমাকে সংগ্রহ করে দিয়েছে আমার কাজিন সাদিয়া রহমান। সাদিয়া একটি বেসরকারি মেডিকেলের নার্স হিসেবে কর্মরত ছিল বেশ কিছু বছর আগে। সেখানে থাকা একজন ডাক্তারের মাধ্যমেই তিনি এই ঘটনাটি পেয়েছিল। ঘটনাটি যেই হাসপাতালের ডোমের সাথে ঘটে, সেই হাসপাতালেরই ইন্টার্ন ডাক্তার হিসেবে সে ছিল। ঘটনাটা বেশ কিছু বছর পুরানো এবং তখনকার সময়ের খুবই প্রত্যন্ত অঞ্চলের ঘটনা। এটা বেশ ওখানে লোকজনরা জানে এবং ঘটনা যার সাথে ঘটে তিনি প্রত্যন্ত জেলার একটি সরকারি হাসপাতালের ডোম হিসাবে কর্মরত ছিল। লোকটার নাম হারুন। বয়স খুব বেশি না, 40 বছর হবে এবং খুব অল্প বয়সে তিনি এই পেশায় নিয়োজিত ছিল। তো তিনি এই পেশায় আসেন তার বাবার হাত ধরে, আর ওই তাছাড়া 3 পুরুষ ধরেই এই ডোমের পেশায় তিনি নিয়োজিত ছিল। তো ছোটবেলায় তার বাবার সাথে তিনি এই ডোমের কাজগুলো মেডিকেল আসতো। তিনি যেভাবে বলছে, আমি আজকের ঘটনাগুলো কিছুটা আঞ্চলিক ভাষার সাথে রিলেটেড, তো আমি সেজন্য অত্যন্ত দুঃখিত। আপনারা হয়তো বুঝবেন, আমরা অতটা কঠিন করছি না। আমি ছোটবেলায় আব্বার লগে মেডিকেল আইতাম, আব্বা আমার লগে করে লয়ে আইতো। তো সবসময় লাশ থাকতো না, বেশিরভাগ সময় আব্বা আর আমি বইয়া বইয়া রেডিওতে গান শুনতাম। আর যেদিন লাশ কাটা লাগতো, আব্বাই আমার লাশ ঘরের বারান্দায় 2 হাদামের মনাক্কা নাইলে সানাসুর কিনা দিত, আমি খাইতাম। এমনি এমনি আব্বা আমার নিয়ে আইনা অভ্যাস করাইছে। এরপরে আস্তে আস্তে বড় হইলাম। আব্বা স্কুলে ভর্তি করাই দিল, কিন্তু অভাবের সংসার, একজনের ইনকামে হয় না, তাই স্কুল বন্ধ করে দিলাম। তাছাড়া স্কুলে যাওয়ার মনও ছিল না আমার। আমি আব্বার লগে কাম শুরু করলাম। প্রথম একটু কেমন যেন লাগতো, কারণ আব্বাই তো লাশ কাটার সময় আমার সামনে রাখতো না। আমি ওই সময় বারান্দায় থেকে উকি দিয়া টুকটাক দেখতাম। কিছুদিন পরে আমার মাই মইরা গেল হুট কইরা। যদিও সে অসুস্থ ছিল মেলা দিন। পয়লা যেদিন আমি লাশ কাটার কামে জয়েন করি, আব্বাই আমার লাশ সেলাই করতে দিছে। আমার লগে আরেক কাকা ছিল, হ্যার নাম বিষ্ণু। আব্বাই আর হ্যাঁ এক লগে কাম করত। তো কাকাই আমারে দেখাইয়া দিতেছিল কেমনে সেলাই করা লাগে, কোন জায়গা দিয়ে সেলাই শুরু করা লাগে, এই আর কি। তা আমি এমন করে আস্তে আস্তে টুকটাক করতে করতে একটা সময় ডমি হয়ে গেলাম গা। কামটার প্রতি আমার আগ্রহ ছিল বেশ অনেক আগের থেকেই। দিন গড়াইলো, মাস গড়াইলো, এক সময় বছরও গড়ায় গেল গা। কেমনে জানি চলে গেল বছরটাও। সময় ফুরায় আমার 2 হাতে করি। আমার আব্বাই বুড়া হইল, বিষ্ণু কাকা মইরা গেল। এখন তাগো পরে লাশ কাটার মেইন কামটাতে আমি ডোম হইলাম। আমার ছোট কোনো ভাই বোন নাই, আমি একলাই। আব্বার চোখের মনি, এর লেগা বাপ পেড়া মিললেই মাঝে মধ্যে কাম করি। আমাকে এইটা সদর হাসপাতাল আছিল, তাই আমাকে থানা এরিয়া সহ আশেপাশের কয়েকটা থানা, এই সবটি মিলে এখানে লাশ আইতো। কত রকমের লাশ যে আছে রে ভাই, ভাষায় প্রকাশ করার মতো না। কেউ ফাঁসি দিয়া মরছে, কেউ বিষ খাইছে, আবার কেউ রে মাইরা ফেলাইছে। এইরকম লাশ আইতো। লাশ কাটার কাম করি, ভয়ডর না পাইলেও মাঝে মাঝে কিছু লাশ দেখলে বুকটায় মোচড় দিয়ে ওঠে রে ভাই। লাশ কাটি ঠিকই, কিন্তু আমিও তো মানুষ। একটা মানুষের লাইগে খারাপ তো লাগে, এটা নর্মাল না? কত মানুষে কয় লাশের নাকি কি আমরা রাইখা দিই, কিন্তু না রে ভাই, আমরা মরা মানুষের ওইগুলি রাইখা কি করবো? সরকারি অনুমতি ক্রমে কাম করি, তাই কাটা লাগে। আর এই কাটাকাটি তো অপ্রয়োজনীয় না, কিন্তু তাও মেলা খারাপ লাগে কিছু সময়। যেগুলি পরীক্ষা করার লাগে দরকার, ওইগুলাই তো রাখতে হইব। আর পরে এগুলা ফেরত দেওয়া হয় না, কারণ ততদিনে তো লাশ মারি হয়ে যায়। আমরাও মানুষ রে ভাই, আমরাও মানুষ, আমাকেও কষ্ট লাগে। একেবারে যে লাগে না এটা মিছা কথা। ডোমেরা পাশার নাম গো মন আছে। এই ধরেন যেমন মাস 4 আগে একটা লাশ আইছিল, একজন মহিলা মানুষের লাশ। মহিলা পুরা 9 মাসের গর্ভবতী ছিল। পারিবারিক ঝগড়াঝাটি লাইগা এর শ্বশুরে দাঁত দিয়া কোপাইছে। কোপটা এমন ভাবে মহিলার প্যাডের উপর পড়ছে যে গর্ভের ভিতরে থাকা বাচ্চাটা
শরীরটা 2 টুকরা হইয়া পেটা পুডা সব বাইরে গেছে গা। আমরা এখনো মহিলার বাচ্চার কথা মনে পড়লে আমার খুব কষ্ট লাগে। এক মাইয়ার লাশ আইছিল, অল্প বয়স, দেখতে শুনতে অনেক সুন্দর। এই মায়ারে আপন চাচায় দর্শন করছে, কইরা গলায় ওন্না পেঁচায় মারছে, পুরাটা মুখে কামড়াইছে, কামড়ের দাগগুলা কালা কালা হইয়া গেছে গা। এরপরে লাশ ডোবায় দাঁড়ে ফালাইয়া দিছে। কয়দিন পর পুলিশ সন্ধান পাইয়া উড়াই আনছে। আরে পোকায় আর পিঁপড়ায় শরীরের কয়েক জায়গায় খাইয়া ফেলাইছে। আমরা কি অগমত মানুষ, অমানুষ, না পাষাণ? কোনটা? কোনোটাই নাই বা। এমন আরো কতটি দেহি, কষ্ট লাগে, মায়া লাগে, কিন্তু কিছু তো করার নাই। কামই তো করি মানুষ কাটার, তাই মানুষের নামে ওইসব জানোয়ার মতো জীবিতের শরীর কাটি না, মরাডারের দরকারই কাটি। যাও গা, মেলা কথাবার্তা কওয়া হইল, মেন কথায় আহি। যে ঘটনায় আমার আর আমার পুরা পরিবার ধ্যান ধারণাই বদলাই দিছে, এইটা কুমোহন গেল কয়েক বছর আগের কথা। আমি তখন মেইন ডোম হয়েছি, বিষ্ণু কাকায় নাই, তাই আব্বা আর আমি কাম করি। আসলে এই লাশ কাটা কাম করার মানুষ এদিকে পাওয়া যায় না। আপনি অন্য কাম দিবেন, সেই কামের মানুষ পাইবেন, কিন্তু এই লাশ কাটা কামের কথা শুনলে বাপ মায় পোলাপান যেতে চায় না। সরকারি ভাবেও আমরা তেমন কোনো সুযোগ সুবিধা পাই না। যা কইতেছিলাম, তখন বৈশাখ মাস, আমাকে এইদিকে মেলা ঝড় তুফান হইল। সারাটা দিন আসমানে সূর্য ওঠে নাই, সারাটা দিন আকাশ কালো হয়ে আসছিল। ওই সারাটা দিন গেল, আর একটা মাত্র লাশ আইল। দিনের বেলায় কোন রকম ওইরা কাইটটা পুলিশের দ্বারে বুঝাই দিলাম। দুপুরে আব্বা আর আমি বাড়ি চলে আসলাম। তো সারাদিন ঘরের ভিতরে থাকলাম, পরিবারের সময় দিলাম, কারণ ছুটি পাই না মোটেও। গত 3 বছরে মোটে 2 দিন ছুটি কাটাইছি। সারাদিন গেল, সন্ধ্যায় খবর পাইলাম লাশ আইছে, ইমার্জেন্সি পোস্টমর্টম করা লাগবো। ঝড় তুফান দেখা ভাবলাম একটা লাশ আমি একলাই যাই, তাছাড়া আব্বার শরীরটাও তেমন বেশি ভালো না। এই চিন্তা করে আব্বারে কইলাম, আব্বা তুমি বাড়ি থাও, আমি যাই। কিন্তু যাওয়ার সময় আমার মায়াটা চিক্কুর করে চিক্কুর শুরু করে দিল। আব্বা আমি যাবো তোমার লগে, আমার নিয়ে যাও। পরে অনেক বুঝাইয়া শোনায় না পাইরা পরে বাধ্য হয়ে ওরে কান দিলে আড়া দিলাম হাসপাতালের দিকে। এছাড়া বাড়ি দিয়ে হাসপাতাল খুব বেশি দূরে না। মায়াটারে লয়ে হাসপাতালে প্রবেশ করলাম। এবার সামনে হাঁটা দিছি। হাসপাতাল দিয়ে অনেকটা পেছনে দিয়ে গেলে একটা ছোট টিন শেডের ঘর, লাশ কাটার লেগে। ঘরের আর বর্ণনা কি দিব, ওইটা সরকারি লাশ কাটা ঘর। ফাঁকা জমির উপর একটা টিন শেডের ঘর, চারপাশে দেয়াল তোলা, আর একটা টেবিল, মাথার উপর বাল্ব ঝুলাইন না, লাশ কাটার লেগা হাতুর বাডাল, শন কাচি, বেলেড, সুই সুতা, ফরমালিন। এই পাশে ছোট একটা সাইডে একটা কাটার তাক, ওইটার উপর এই যেই পার্টস গুলা লাশের শরীর দিয়ে আলাদা করার লাগে ওইগুলা রাখার জন্য কিছু বয়ম, একটা ট্রলি আছে লাশ টানার লেগে। ঘরের পেছন দিয়া বড় বড় বাঁশঝাড়ের আর লগে জঙ্গলের মতো গাছপালা হয়ে রয়েছে কতটি। সরকারি জায়গাগুলি অমনি পড়ে থাকে। লাশ ঘরের সামনে আইসা দেখলাম পুলিশের ভ্যান দাঁড়ায় রয়েছে লাশ লইয়া। তো মায়াডারের ঘরের বাইরের টুলে বহায়া এক পুলিশ বাইরে কইলাম, ভাই আমার লগের লোক তো অসুস্থ, লাশটা ধরা লাগবো, আমার লগে একটু সাহায্য করবেন। পুলিশ আর ভ্যানওয়ালা বেটা লাশটা ধইরা আমার লগে লাশ ঘরের ভিতরে টেবিলে দিয়া কয়, ভাই আমি এই ঘরে থাকতারুম না, আমার কইলজা কাঁপে ভাই। কইয়া বেড়া তাড়াতাড়ি বাইরে গেল গা। মনে মনে হাসলাম আর কইলাম, আরে ভাই আমনের 5টা মিনিট খারাইতে কইলজা কাঁপে, আর এই কত কত ক্ষত বিক্ষত লাশও আমার সামনে রেখা ঘন্টার পর ঘন্টা কাটা লাগে। আমাকে কথা কে বুঝবো? যাক আমার কাম শুরু করা লাগবো। আমি শুরু করলাম। আমি ঘরের ভিতরে ঢুকলাম, তখন একজন কনস্টেবল আর ভ্যানওয়ালারে রাইখা বাকি পুলিশটা চইলা গেল। ভ্যানওয়ালা আর কনস্টেবল ডাক দিয়ে কইল, দাদা আপনি কামটা শেষ করেন, আমরা চা খাই আই। কইয়া হেরাও মেডিকেলের গেটের দিয়ে গেল গা। কি কারণে যে গেছে সেইটা বুঝলাম, আর মনে মনে আবার কইলাম, আল্লাহরা ডরাইতাছে, কইলজা লিয়া পুলিশে চাকরি করতে আইছে। আমি মায়েরে বাইরে বহাইয়া ভেতরে ঢুকলাম, সব গোছ গাছ করলাম। তখনই জসিম ভাই আইলো। জসিম আইলো, ডাক দিল, দুলা ভাই ডিউটি শেষ। জসিম আমার শালা, ওয়ার্ড বয়ের চাকরি করে, ওই আইসে মায়ারে নিতে। ওর কাছে মায়ারে দিয়া দিলাম আর কাম শুরু করলাম।
টেবিলের উপর যন্ত্রপাতিগুলো রাইখা টেবিলে রাহা লাশের মুখের উপর কাপড় সরাইলাম। লাশটা আমগো এলাকার হাবু মেম্বারের। লাশটা দেখে একটু খারাপ লাগলো না। আর এমনি মরাটাই আসছিল, কারণ বেশি পাখা গজাইলে আর মানুষের উপরে জুলুম করলে এরকম কুত্তা বিলাই লাহানি মরার লাগে। হ্যাঁ, মাথার এক পাশে কেউ অনেক জোরে কিছু দিয়া বাড়ি দিছে, যার কারণে মগজ অনেকটা বাইরেই আসিল। গলায় লাইলনের দড়ি পেঁচাইয়া এরপরে মারার চেষ্টা চালাইছে। মনে হইতেছে গলায় দড়ির দাগ কালা হইয়া গেছে গা। বডি দেখা মনে হইতেছে মরার আগে বাঁচার লেগে অনেক পাঁচড়াপাঁচড়ি করছিল লোকটা। সারা শরীর পিড়াইছে, একেবারে দাগ দিয়া ভরা। দাগগুলাও সব ফুল্লা উঠছে। বেড়ারে মাইরা নিজ বাগানের ভেতর ফালায় রাখছিল। ভোরবেলা পরে পুলিশ খবর পাইয়া নিয়ে গেছে। আমি মাথার দাঁত দিয়া শুরু করলাম আস্তে আস্তে বডি কাটা। যা যা দরকার বয়মের ভিতরে ফরমালিন ঢুকায় এটির ভিতরে রাখলাম। শেষে সিলাই দিয়া শুরু করছি, আর বাইরে শুরু হয়েছে বাতাস। এদিকে বাইরেও কেউ নাই। পুলিশ ব্যানরে লইয়া গেছে, এই যে গেছে এখন আয় নাই। বাতাসের চোটে দরজাটা বাড়ি খাওয়া শুরু করছে। স্টিচ কইরা সিলাইয়া থুইয়া দৌড়ায় গেলাম দরজা লাগাইতে। দরজা লাগাই আবার সেলাই করা শুরু করলাম। সব শেষ করে হাত ধুয়ে বইছি, এমন সময় বাইরের দরজা কেউ ধাক্কা দিতেছে। আমি মনে করছি পুলিশ আইছে। আমি দরজাটা খুললাম, দেখি কেউ নাই। কেমন না লাগে। পরে ভাবলাম চালের উপরে যেহেতু বাস যা, তাই মনে হইতেছে বাড়ি খাইতেছে বারবার। আমি মনে শুনতে ভুলই শুনছি। এইবার পুলিশ এলো 2 মিনিট পরেই। লগে ডাক্তার হইলো, সব বুঝাইয়া দিলাম, কারণ লাশের কিছু কিছু অংশ ওই ল্যাবে যায় টেস্ট করব। আমি কাম শেষ করে লাশ বুঝাই দিলাম। হ্যাঁ, চলে গেল। আমি ঘরটা গুছাইয়া যন্ত্রপাতি ধুইয়া বাইরেছি। ঘর তালা মারুম, এই টাইমে এক বুড়া বেরিয়ে আইয়া কয়, বাজান আমার তো খিদা লাগছে, আমার কিছু খাইতে দে। আমি চমকায় উঠছি। ঘাড় ঘুরান দিয়ে দেখি একটা বয়স্ক মহিলা একটা লাডি লইয়া দাঁড়ায় আছে। অনেকটা পাগল। অনেক গ্রামে অনেক সময় দেখা যায় যে গ্রামে ভিক্ষা করে অনেকে খায় না, ওই ভিক্ষা করে ঘুরা বেড়া হ্যাগো মতন লাগে আর কি। গ্রামে অনেক সময় এরকম ভিক্ষা করে মহিলারা। আমি বললাম, চাষি আপনি এই রাইতে এনে কেমনে আইছেন? মহিলা জবাব দিয়ে কয়, এই বাজান আমার মেলা খিদা লাগছে, হাবু মেম্বারের কইলারা দে না বাজান, কইলারা খেয়ালাই, কইলারা দে আমারে। আমি মহিলার মুখটার দিকে তাকায় বুঝলাম আসলে খিদা পেটে মুখটা শুকনা একবারে, হয়তো খিদার চোটে এরকম ভুলভাল কইতাছে। আমি কইলাম ঠিক আছে চাচি, আহেন আমার লগে। মহিলা আমার পিছে পিছে হাঁটা শুরু করলো। আমি হাঁটতে গেটের সামনে দোকানের শ্যামরা কইলাম, চাচিরে রুটি কলা দে। শ্যামরা কয়, ভাই কোন চাচিরে? আমি ঘুইরা তাকাইলাম, কিন্তু কেউ নাই। মহিলা গেল কই? দোকানদারে কইলাম, না কিছু না, এক পাগল মহিলাই ছিল। দেবগা। আমি হারারের বাড়ির দিকে। তখন আমি স্বাভাবিক, আমার লেগে যে সামনে কি হইছে বা কি হইব এটা আমি বুঝি নাই। অন্ধকার কাঁচা সোলিং এর পথ, ডাইন পাশে কিছু জমি, বাম পাশেও জমি আছে, ক্ষেত আছে, আর সামনে একটা মোড় আছে। ওই মোড় ঘোরা লাগে বাড়ির দিকে যাইতে। মোড়ে অবশ্য একটা শিমুল তুলার গাছও আছে। মানুষের মুখে ছোটবেলায় অনেক শুনছি আমাকে শিমুল তুলার গাছের কথা। আব্বা আমাকে কইছিল এখানে নাকি হ্যাঁ কিছু দেখছে। তো এই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় আমি অনেক জোরে জোরে গান গাই, হাঁটতে হাঁটতে গাছের নিক দিয়ে যাই, কখনো কিছু হয় নাই। তো ওই দিনও আমি একটা গান ধরছিলাম। গান ধরে ও কি গাড়িয়াল ভাই গান গাইতে গাইতে আমি যাইতেছি, এমন সময় পেছনের বাঁশঝড় বাতাসে কাঁপা শুরু করলো, আর শিমুল গাছটা মটমট কইরা উঠছে। মনে হয় বাইঙ্গে আমার মাথার উপর পড়বো। আমি দৌড় দিছি, আর কেউ আমার একটা লাঠি দিয়া পায়ে বাড়ি মারছে। আমি উবুত হইয়া পড়লাম ঠাস কইরা। আরে ভাই কি যে ব্যথা পাইছি, মনে হয় ঠ্যাংডার হাড় ফাইটটা গেছে, এমন ব্যথা। আমি কোন রকমে উঠটা বইছি, তাকাইয়া দেখি গাছের পেছন থেকে ওই বুড়ি মহিলাটা লাঠি ভর দিয়া বাইরে আইলো। ওনার চেহারা দেখার পর জীবনের প্রথম আমার ভয় লাগলো। শরীর কেমন জানি ঝিমঝিম করতেছিল। একটা শট খাইলাম আমি। মহিলার লাঠি ভর দিয়ে আমার সামনে খাড়াইয়া কইল, এমনিতেই বয়সের ভয়ে বয়সের বাড়ি নুইয়া পড়ছে, আরেকটু নিয়ে আমারে কইল, আমার খিদা লাগছে,
আমার হাবুর শরীর থেকে কাইটটা একটা কলিজা দিতে কইছিলাম তরে, তুই তো দিলি না। আমি ওর কলিজাটা খাইতাম মনের সুখে। আমি ভয়ে ভয়ে কইলাম, চাচি আপনি মানুষের কলিজা কেমনে খাইবেন? এই কথা শুই না মহিলা এত বড় হা করছে যে দুই পাশে চোয়ালের ভেতর দিয়া সিংহ বা বাঘের যেমন সুচাইলা দাঁত থাকে ওই রকম দাঁত বাইর হয়ে গেল। আর এর মুখটা কালা ছায়ার মতো হয়ে গেল, কালা কালা চামড়া আর মাংসগুলোর মুখ দিয়া বাইরে বায়া বায়া পড়তেছে এমন অবস্থা। কিন্তু মাংসগুলো পরে নাই, থুতনির কাছে আইয়া ঝুল্লা ছিল। আর এই মাংস থেকে আমার মুখের উপর টপ টপ করে ফোটা ফোটা পানি পড়া শুরু করছে। ওই পানির যে গন্ধ, সেই গন্ধ আমি একমাত্র পচা লাশের গায়ে পাইছিলাম কয়েকবার। মহিলা তার জিব্বাটা বাইর করে আমার রাগায়া কইল, দেখ কত যত্ন করে সামলায় রাখছি, হাবুর রক্তাক্ত শরীরে একটু সাডান দিমু, তুই দিলি না তুই। আমার বমি আয়া পড়লো ওই সময়, জানেন আপনারা, বমি আয়া পড়লো। আমি ওয়াক করে বমি করে দিলাম। মহিলা একটু সইরা গেল পিছনে, পিন্দনের শাড়িটায় পেটে কাছে দিয়া সরাই আমার কয়ে দেখলো যে আমার পেটে কত কি তোর কাছে চাইছিলাম, তুই দিলি না আবুর কইলজা। আমি তাকাইলাম তার পেটের দিকে, তাকাইলাম আর জোরে জোরে চিক করে দিলাম, ওরে আল্লাহ আমার এটি কি দেখাইতেছে মাওলা। আমার শরীরটা একটা ঝাঁকি দিল, মনে হইলো পুরা দুনিয়াটা আমার মাঝখানে থুইয়া একটা ঘুরান দিল। আর চোখ দুটার মধ্যে কেউ মনে হইলো মরিচের গুড়ি মারলো। আমার চোখ দুটা আগুন জ্বলা শুরু হয়ে গেল গা। আমি খালি আগুনের ফুলকি দেখতেছিলাম আর ভাবতেছিলাম কি দেখাইলো আল্লাহ আমারে। আমি মহিলার পেটের দিকে যখন তাকাইছিলাম, আমি দেখছি ওই পেটের সামনের অংশগুলা আইসক্রিমের মতন পইরা গেল। মহিলা নিজের হাত দিয়ে ভেতরে টান দিল, সেই টানে নারী বুড়ি পাকস্থলী সব বাইরে চলে আসলো। মহিলাগুলা উঁচা করে ধরলো আমার চোখের সামনে। আমি চোখে কিচ্ছু দেখতেছি না, কিন্তু কানে একটা শব্দ মনে হইল, পিশাচের মতো কইরা কেউ চারপাশে হাসতেছে। মনে হইতেছে গাছপালা সব বাইঙ্গা একাকার, বড় কোনো ঝড় যাইতেছে। জরুরিটা কম কিছু লাগলো চোখে। আমি চোখ মেললাম, ঝাপসা দেখলাম, সব আস্তে আস্তে ঝাপটা কেটে গেল গা। দেখলাম আমি একটা বাঁশের ঝোপের ভেতর, চারপাশে আর ওই মহিলারে দেখলাম না। বাঁশ ঝাড়ের আড়াল দিয়া দেখলাম সামনেই লাশ কাটা ঘর। আর আমি তখনই হুশ হারাই অবস্থা। এবার ডাইনে বায়ে তাকাইলাম না, ওইটা সোজা দৌড় দিলাম। ওই দিক যায় দেখি আমি যেটারে লাশ কাটা ঘর ভাবছি ওইটা আসলে লাশ কাটা ঘরই না, এটা একটা শৌচাগার, মানে বাথরুম। আমি আচমকা দাঁড়ায় পড়ছি, কি হইতাছে আমার লগে আমি কইতে পারুম না। আমি এদিক ওদিক পাগলের লাহান রাস্তা খুঁজতে লাগলাম, কিন্তু ভাই আমি রাস্তার রডাও খুঁজা পাইলাম না। এমন ঘুরপাক খাইতে খাইতে আমি খোলা জমিতে আইসা পড়ছি। দেখলাম সামনে কতগুলো কুকুর, অনেকগুলি কুকুর কি জানি হামলায় পইরা খাইতেছে মাটির উপরে। আমি না দেখা হুস করলাম, ওই হুস তাড়ানোর জন্য। কুকুরগুলা যখন খাওন তুই আমার দিকে ঘুরে চাইলো, আমি ওকে দেখা এবার আরো আশ্চর্য হয়ে গেলাম। 5-6টা কুকুর আমার দিকে তাকাইলো, কিন্তু ওর চোখগুলো এক একটা আগুনের গোলা। প্রত্যেকটা কুকুর মুখ খোলা, চোয়ালের দাঁতের লগে লগে মুখের জিবলাটাও নাইমাইছে প্রায় 1 হাতের মতো। এই অবস্থায় আমার দিক চাইয়া চোখের সামনে উইরা চলে গেল। আমি খালি দেখা গেলাম, কোনো শব্দ করতে পারলাম না। আর মাথাটা আমার খারাপ হয়ে গেল, আমি আর সইতে পারতাছিলাম না। জানি না কেমনে এত কিছু সহ্য কইরা বাইচ্চা রইছি। কুকুরগুলা যাওয়ার কিছুক্ষণ পরে গেলাম ওই জায়গাটায় দেখার লেগে যে ওরা আসলে কি খাইছে। আপনারা বিশ্বাস করবেন না, যে দৃশ্য আল্লাহ দেখাইলো হেডার পর আমরা ঠিকই থাকতে পারলাম না। সন্ধ্যায় যে হাবু মেম্বারের লাশটা কাটলাম, ওটারে ওরা খাইয়া খালি করে হাড্ডি মাড্ডি ফালায় তুলে গেছে গা, মাথাটা থুয়ে গেছে। আমার জিন্দিগিতে আমি এত লাশ হাতাইছি কাটছি, কিন্তু এই লাশের তুলনায় ওই কিচ্ছু না। লিভার ফুসফুস নারী সব খাইয়া গেছে, খালি চামড়াটা থুয়ে গেছে। আমি মাথায় চক্কর কাইটটা খালি দেখলাম চোখ দিয়া নীল নীল বিজলির লাহান চমকাইলো। আমি দৌড়াইতে লাগলাম, কোন দিকে কোনো কিছু আমি কিছু কইতে পারব না, আমি খালি দৌড়াইতেছি। পেছনে পেছনে একটা বাতাস আমার ধাওয়া দিতেছিল। এক সময় আমি কিছু কইতে পারলাম না। একদম বেইনা কাল, মানে সকালে চোখ মারলাম, এই ঘরের ভিতরে আমি
মায়াটা মাথার কাছে বয়ে হয়েছে, হাত পা জ্বলতাছিল আমার হেভি ব্যথা। দেখলাম শরীরের মধ্যে খামচির দাগ। মায়া বইয়া বইয়া মাথা আতায়া দিতেছে, চোখ মিলে কয়, আব্বা তোমারে কি কুকুর কামড়াইছে? আমি কিছু কইতে পারলাম না। আব্বা এলো ধারে বইল, কইল কি রে বাজান, কি করতে কুকুরের ধারে গেছিলি? এখন এই কষ্ট। আমি বললাম, আব্বা আমার মনে নাই কি করছি, কি হয়েছিল। আব্বাই কইল, আমি নাকি রাতের বেলা আমার গলা শুনতে পাইছে, আমি গান গাইতেছিলাম আব্বাই ভাবছে যে কাম শেষ করে যাইতেছি, যে এর কিছু সময় পরে আমার গানের অর্ধেক হইতেই কতগুলো কুকুরের ডাক পাইছে আমাকে বাড়ির সামনে, আর আমার গানের শব্দ আর পায় নাই। পরে আব্বাই টর্চ লাইট লিয়ে বাইরে দেখে বাড়ি দিয়ে কিছু দূরে কতগুলো কুকুর চিল্লাইতেছিল হুদাই, আর কোনো কিছুরে মনে হয়ে কামড়াইতেছিল। আব্বাই দৌড় দিয়ে দেখে আমি মাঝখানে, আর কয়টা কুকুর আমারে আসলাইতেছে। আব্বাই কোন রকম তারাই আমার বউরে ডাক দিয়ে নিয়ে এসে আমার ঘরে লিয়ে গেছে। আমার হুশ আসিল না, এই কেবল হুশ ফিরল। আমি কথাগুলা হই না চুপ করে গেলাম। আব্বা মাথায় হাত দিল। আমি কেন জানি এবার আর শক্ত থাকতে পারলাম না। আব্বারে ধইরা চোখের পানি ছাইরা দিলাম। আব্বাই কইল, বাপ কি হইছে ক? আমার আব্বার সব কইলাম, কাল কি কি হইছে আমার লগে। ও শুনে আব্বাও বেকুব হয়ে গেছে। পরে আমার শালা আইলে আমার আব্বাই আর জসিম মিল্লা ডাক্তারের কাছে নিয়ে গেল। কুকুর যেহেতু কামড়াইছে আর আসলাইছে, তাই শরীরটা ড্রেসিং করে দিল। কয়েক জায়গায় গজ দিয়ে আটকাই দিল, আর নাভির গোড়ায় ছুঁই না লাগলো 14 খান। আব্বাই কবিরাজের দ্বারা নিয়ে গেল, কইল পোলারে ডরাইছে। কবিরাজ কয়, মিয়াস আমার লগে মিশা কথা কও, তোমার পোলারে জমে পাইছিলে, কপাল ভালো বাচ্চা ফিরছে। আব্বাই কইল, কার কি ক্ষতি করছে পোলায় আমার? কবিরাজ কইল, এত কথা শোনা লাগবো না, তাবিজ দিলাম, এটা যেন কোনো কালে না হারায়। আমারে কইল, এই তাবিজ লগে লগে রাখিস, শনি মঙ্গলবার এই তাবিজ কাঁচা দুধে ধুয়া রাখবি। কবিরাজের কথায় সাই দিয়া বাড়ি আইলাম। রাইতে মায়াটা বুকের কাছে আয়া কয়, আব্বা গোস্ত দিয়া ভাত খামু। একটা মায়া আবদার করছে, কাইল হাট বারো আছে, তাই কইলাম, মা তোরে লইয়া বেইনা কালে বাজারে যাবো না। এই কয়ে রাইতে ঘুমাই গেলাম। সকালে ঘুম দিয়ে উঠলাম আর মায়ারে কান্দে লইয়া বাজারে গেলাম। গোস্তের দোকানে যাওয়ার পরে 1 কেজি গরুর গোস্ত কিনছি। তখন মায়া কয়ে উঠল, আব্বা গোস্ত না, কলজা দিয়া ভাত খামু। কলজা কথাটা শোনার পরে আমার বুকের ভিতরটা কেমন জানি কইরা উঠলো। তাও পোলাপান মানুষ আবদার করছে, তাই ফেলতে পারলাম না। আধা কেজি কলজা কিনলাম। এবার আরো টুকটাক সবজি বাজার কইরা বাপ মায়া বাড়ি আইলাম। কিন্তু যেই উড়ানের দ্বারে আইছি, হুট করে একটা বিলাই মায়ের উপর দিয়া লাফ মারা চলে গেল। মায়া তো ভয়ে চিক্কুর দিয়ে উঠছে। আমি কোন রকম কোলে নিয়ে ঘরে গেলাম, ওরে ঠান্ডা করলাম। কিন্তু আমার মনটায় তখনও কেমন জানি করতাছে। বিলাটা এত বড়, তাছাড়া হুট করে কোথা দিয়ে আসলো সেটাও ভাবতেছিলাম। যাক, কিছুক্ষণ পর মেডিকেল থেকে ফোন আইলো। আমি আব্বারে লয়ে গেলাম। একটা লাশ আইছে, রাইতে কাটা রাখবো। লাশ যেহেতু আইছে, এই জন্য ডাক্তার সহ লাশের বাহ্যিক পরীক্ষা কইরা প্রাথমিক প্রতিবেদন পুলিশে দিয়া লাশ ফ্রিজারে রাখছি। রাইতে কাটমু, এরপর টুকটাক সবকিছু গুছায়া আব্বারে বাড়ি পাঠাইলাম ভাত খাইতে। আমি লাশ ঘরেই বইসা আছি। শরীর খারাপ, কিন্তু আব্বাই আর আমি ছাড়া লাশ কাটবো কেটা? শুরু তো কাটান যাইব না, সরকারি কাম। লোক নিয়োগ দিবারও 6 মাস ধরে কইতাছে, কিন্তু ওই কওয়া পর্যন্তই শেষ। দুপুরে খাইয়া আব্বাই ফেরত আইলো। আমি আব্বারে কইলাম, তুমি তখন ভাত খাই একটু রেস্ট লইয়া সন্ধ্যায় আমো। তুমি লাশ আইলে রিসিভ করো, আর বাইরে যাইয়া চাটা খাইও। এই কথা কই আমি বাইরে আইছি। আকাশ কালো কইরা বাতাস আর বৃষ্টি নামছে। এই দুপুর বেলারেও সন্ধ্যায় মনে হইতাছিল। কোনো মতে হাসপাতালের সামনের চায়ের দোকানে যাইয়া দাঁড়াইছি। লোকে আরো 2-4 জন আইয়া দাঁড়াইছে। দোকানের নিচে রাস্তাঘাট ফাঁকা। এর মধ্যে 2 জন রোগীর লোক, তারা দৌড় দিয়ে হাসপাতালের ভেতর গেছে গা। এখন আমি আর একজন দাঁড়াই রইছি। সামনেই মেইন রোড, একটা গোল চক্কর, লোকে বড় বড় গাছ। আর রোডের 2 ধারে এমন সময় বিজলি চমকাইল। আচমকা দেখলাম সামনের গোল চক্করের মাঝখানে লাগানো গাছে ওই যে মহিলা, ওই আকৃতি লইয়া আবার আমার দিকে তাকায় কেমন একটা হাসি মারল। আমি পাশের লোকটারে জিজ্ঞাসা, ভাই সামনে কিছু দেখছেন? লোকটা কই, না তো ভাই। আমি বুঝলাম এই খবিশ আমারই ডর দেখানের লেগে আইছে। জানি কিছু করতে পারবো না, কিন্তু ডর দেখাইব, কারণ কবিরাজ কইছে এই কথা। তাও আমি আর বাসায় গেলাম না,
রুটি গলা খাইয়া লাশ ঘরে গেলাম। আব্বারে কইলাম বৃষ্টি তো তাই যাই নাই। বইয়া বইয়া বাপ বেড়ায় গল্প করলাম কিছুক্ষণ। এর মধ্যে বৃষ্টিও জোরছে নামছে। সন্ধ্যার পরে আব্বা আর আমি লাশটা পোস্টমর্টেম করলাম, সব জমা দিলাম। পরে দিয়া থুইয়া বাড়ির দিকে গেলাম। বাড়ি যাওয়ার লগে লগে বউ কইল মাইয়ার জ্বর, দুপুরে নাকি মাংস দিয়া ভাত খাইয়া শুইছে আর কাঁপা শুরু করছে। পরে ওর মায় কপালে হাত দিয়ে দেখলো যে জ্বর আছে। জিগাইলাম না পা দিছ? কইল হ, মাইয়াটা ঘুমাই গেছে, এই জন্য আর ডাকলাম না। আব্বাই আমি মিলা ভাত খাইয়া ঘুমাই পড়ছি। কয়টা বাজে ঠাওর করতে পারি নাই। কানে না হঠাৎ করে পাতিলের শব্দ পাইলাম, লগে কেমন একটা গম 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 শব্দ, মনে হইতেছে কেউ কিছু চাবাইতেছে। বউরে ডাক দিলাম যে কিছুতে পাতিল টাতিলে মুখ দিছে নাকি, এটা দেখার লেগা। এর মধ্যে বউ উঠা লাইট জ্বালায় কয় মাইয়া কই। এবার একটা ভয়ের, মনের মধ্যে ভয়। আমি বিছানায় তাকায় দেখলাম আরে আসলেই তো মাইয়া বিছানায় নাই। বুকটা ভিতর দিয়ে মোচড় দিয়ে উঠলো। আমরা উঠে গেলাম রশি ঘরে। আব্বার ডাক দিলাম, হেও আইলো। রশি ঘর হইলো আমাকে খাওয়ার ঘর, ওই ঘরে খাওয়ান দাওয়ান সব থাকে, ওখানে আমরা খাই। তো ওই ঘরে যাই দেখি আমার মায়ার হাতে একটা কইলজা, আর ওইটা কসকস করে ওই চাপাইতেছে। আর ওইটা থেকে তাজা তাজা রক্ত ওর মুখ থেকে বায়া বায়া পড়তেছে। ওর সারা মুখ রক্ত মাংস খাওয়ার পরে মুখ যেমন লাল হয়ে থাকে এরকম লাল হয়েছে, বাঘ সিংহের যেমন লাল হয়ে থাকে। আমি মায়ের একটা ঝাড়ি দিলাম, জোরে করে তুই কি খাস এগুলি, কই পাইছিস এটি? মায়া গড় গড় করতে করতে কয় হাবুর কইলজা উড়াই আনছে আব্বা, তুমি তো দিলা না, নাও একটা কামড় খাও। আব্বা খাও, খাইয়া দেও, অনেক স্বাদের কইলজা, হাবুর হারাম খাওয়া কইলজা, আব্বা খাও, একটা কামড় দাও। আমি দিশ মিশ না পাই ওর কাছে যা হাত চাইপা ধরি। মায়া লগে লগে ঠাস করে শুয়া পড়ল। পরের শোয়ার ঘরে আইনা পরিষ্কার করে দেই। মায়া তো অজ্ঞান, আমার হুশ নাই। ওরে বিছানায় দিয়ে আমার বউ যেই এই ঘরে গেছে ওইগুলা ফালাইতে যায়, দেখে কিচ্ছু নাই, একটা ফোঁটা রক্ত নাই। ওই চিক্কর দিয়া যায় যায় অবস্থা। কোনো মতে আব্বা আর আমি ওরে ধরে আইনা বিছানায় শোয়াই। বাকিটা রাত আর ঘুমাইতে পারে না আমি আর আব্বা। ভোরে আজানের পরে মায়ের জ্ঞান আইলো। আমি আর আব্বাই গেলাম কবিরাজের বাড়িতে, সব কইলাম। এইবার পরে হ্যাঁ কতক্ষণ হাতের কর গুইনা কি কি পড়লো। পরে মায়ারে ফু দিল, মায়ের একটা তাবিজ দিল, আর লগে কইল বাড়ির সীমানা নাকি আইয়া বন্ধ করে দিব। তো উনি দিল বন্ধ কইরা, ঘরের চাইর কোনায় গজাল গাইরা দিয়া গেল। এরপর আমাকে সবার নাম একটা কাগজে লেখা, লগে আরো হাবিজাবি কি জানি লেখলো। আমারে বাজারে পাঠালো, গিয়ে একটা শিং মাছ আনতে কইল। আমি বাজারে গিয়ে আনলাম। পরে ওই শিং মাছের রক্ত কাগজে মাখাইয়া দিল, আর গুইনা গুইনা শিঙের কাটা দিয়া চাইরখান ছিদ্র করলো। পরে কইল ওইটা আজকে শুকাইয়া রাইতে চুলার মধ্যে পোড়া দিতে, আর 3 দিন যেন চুলার ছাই না উড়ায়। এগুলা কইয়া গেল সে। যাওয়ার সময় করলে এখন আর সমস্যা হবে না, তো আগামী 3টা দিন যেন সন্ধ্যার পর বাসার থেকে কেউ না বাইর হয়। সারাদিন কাগজ আর রক্ত শুকাইলে আমি বউ আর আইস রশি ঘরে রাঁধছে সবকিছু। আমাগো জেলায় সবার রশি ঘরে একটা চুলা বানান থাকে, বৃষ্টি বাদল আইলে যাতে ঘরেই রান্না করান যায়, রাইতে খাওয়া গরম করা যায় এই জন্য। তো ওই চুলায় তখন আগুন আছে, কাঠের টুকরাগুলা জল জল করতেছিল। এর ভিতরে আমি কাগজটা যেই চুলাই দিছি, এর মধ্যেই বাইরে শিয়াল, কুকুর আর মনে হয় মহিলা মানুষ করুণ ভাবে কাইন্দা উঠল। আমার বাড়ির বাইরে মনে হইতেছে সব ভাঙ্গে একাকার হয়ে যেতেছে। টিনের বেড়ায় এদিক দিয়ে কেউ বাড়ি মারতেছে, আবার ওই দিক দিয়ে কেউ বাড়ি মারতেছে। ভয়ে আমি সবার এলিয়া ঘরের মাঝখানে বইয়া রাতটা কাটাইছি। পরে আজান হইল, সব শান্ত। বাইরে গেলাম, সব স্বাভাবিক, কিচ্ছু হয় নাই। মাইয়া আর বউরে বুঝাইয়া থুইয়া সকাল হাসপাতালে গিয়া কথাবার্তা কইলাম যে আমার এই সমস্যা, আমি সন্ধ্যার পর লাশ খাটতে পারুম না। 3 দিন আমার সন্ধ্যার আগে ছুটি লাগবো। যা কাম থাকবো দিনে কইরা দিয়া যাবো, নইলে পরের দিন, কারণ আগে তো জীবন বাঁচান লাগবো। ওই দিন লাশ আইলো 2টা অ্যাক্সিডেন্টের লাশ। একজনের একবারে পেটের উপর দিয়া গেছে গাড়ি, পেট ফাইটটা বুড়ি বাইরে গেছে গা। আরেকটা কপালের হাড় গেছে ভাইঙ্গা, ভিতরে ঢুকা মগজ দেখা যায়। আমি প্রথম লাশটা যেই কাটা ধরছি, কি মনে করে ওর মুখের দিকে তাকাইছি, আমার এক পলকের লেগে মনে হইলো এটা ওই বুড়ির মুখটা। আমার বমি চলে আসলো। আমি বাইরে গিয়ে বমি কইরা মাথায় পানি দিলাম। পরে আব্বাই কাটলো লাশটা, পরেরটা আমি কাটলাম। তাড়াতাড়ি সব জমা দিয়া লাশ সেলাই করলাম।
হাত মুখ ধুইয়া আসরের পরপর বাসায় এসে পড়লাম। বউরে জিগাইলাম কোনো সমস্যা হয়েছে কিনা। মায়ের জ্বরও আল্লাহ দিয়ে আর নাই, দেখলাম খেলতাছে। সন্ধ্যা নামলো আর শুরু হইলো কাইলকার মতো কান্দন। ওরে কান্দন রে, সুবহানাল্লাহ, মনে হয় এমন কেউ মরছে, সবাই মরা কান্দা কান্দতেছে আমগো ঘরের চারিপাশ দিয়া। শিয়াল আর কুকুরের ডাক তো লগে আছেই, আর হেই যে ঝড় তুফান। সবাই মাঝের ঘরে আইসা বইসা থাকলাম। রাত বাড়লে কোনো রকম খাইয়া মায়েরারে লইয়া বইসা রইলাম। ঘুমানো তো আর সম্ভব না। একবার যদি কেউ ওই কান্দা নিজ কানে শুনতো তাইলে কইতো যে হা এইটা কি হইতাছে, এবং স্ট্রোক করতো লগে লগে, নইলে পাগল হয়ে যাইত। কানে তবদা লাগার মতো অবস্থা। গল্প করতে করতে খাওয়ানোর সময় হইল। আইজ মনে হয় চালের টুয়া খুইলা ফেলাইব, একেবারে ঝমাঝম বাড়ি দিতেছে উপর দিয়া। কোন রকমে এই রাইটটাও পার করলাম, আর পরের রাইতে একই অবস্থা পার করলাম। পরের দিন আব্বারে লয়ে আবার গেলাম কবিরাজ কাকার ধারে, সব কইলাম। পরে হেই কইল আর হইব না, আজকে থেকে আর সমস্যা নাই, তয় তাবিজটা খুলিস না কোনো সময়। কি মনে কইরা কইলাম, কাকা আমি তো কোনোদিন কোনো লাশ বা মানুষের লগে খারাপ কিছু করি নাই, তাহলে আমার লগে এমন হইল কেন? কাকা কইল, শোন বেড়া, ওই মেম্বার তো ভালো লোক ছিল না, কত মানুষের কত হক মাইরা খাইছে, এমন বেড়ায় মরছে, কত মানুষের বদ্ধ আছে যেগুলা ফলতাছে। তুই হয়তো কোনো কারণে নজরে পড়ছস, তোরে দিয়া শয়তানটা নিজের কাজ হাসিল করতে পারে নাই, তাই এমন করছে। এই সবই ভাবতে হইবে, নাইলে সব ঠিক হয়ে যাবো গা। কইলাম ঠিক আছে কাকা, যাই তাইলে। পাওনা দেনা মিঠাইয়া কবিরাজ ঘর দিয়ে বাইরে হওয়ার পরে আব্বাই কইলে, এসব কথা কোনোদিন কারো দ্বারা কবা না বাপ, মানুষ তাইলে হাসবো, আমরা করি লাশ কাটার কাম। এরপরে যদি কও এই ঘটনা আমগো লগে ঘটছে, তাইলে হুদাই তামাশা করব, লোক হাসানোর দরকার নাই। এই ঘটনা আমি আজ আপনাদের কাছে কইলাম, তাই নাম দাম ঠিকানাটা দয়া করে কইেন না, আমি নিজেই তামাশা ভাবতাম এগুলারে। কিন্তু এখন জানি যে যার লগে ঘটে এই লোক ছাড়া দ্বিতীয় কেউ বুঝবো না। এই ভয়াবহতা সবাই তামাশা ভাইবা নিব। আল্লাহর রহমতে মই মুরব্বির দোয়ায় ভালো আছি। তাবিজটা এখনো আছে আমার দ্বারে, আমি এখনো এই লাশ কাটারই কাম করি। অনেকবার ছাড়মু ভাবলেও বাপ দাদার পেশা নেশা হয়ে গেছে, ছাড়তে পারি নাই। এটাই ছিল আমার আজকের ঘটনা। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম আলিফ ভাইয়া, কেমন আছেন আপনি? কেমন আছে ভৌতিকত শ্রোতাবৃন্দ? আশা করি আমাকে মনে আছে সবার। আমি অ্যানি। প্রথমত আমি অত্যন্ত দুঃখিত যে আমি সঙ্গত কারণে অভিজ্ঞতা শেয়ার করতে পারিনি অনেক দিন। আসলে এখন আমার পরিবারে একটি নতুন সংযোজন হয়েছে। আমার সম্প্রতি একটি বাচ্চা হয়েছে, এবং আপনি জানেন যে বাচ্চাদের সাথে জীবন কিভাবে চেঞ্জ হয়ে যায়, তাই আমি একটু ব্যস্ত ছিলাম। আজকে আমি একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই, এবং এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করবার। আজকে ইমেলটা ধরে নেবেন আমার ভৌতিকতার শুরু। ছোটবেলা থেকে আমি প্যারানর্মাল এক্সপিরিয়েন্সের সাথে একরকম আচ্ছন্ন হয়ে যাই। সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, তাই আল্লাহর সৃষ্টি অনেক রহস্যের। আমরা কতটুকুই বা জানি, অল্প একটু জেনেই আমরা এক্সাইটেড হয়ে যাই। আমার জীবনের প্রথম অলৌকিক অভিজ্ঞতা যে আমি স্মরণ করতে পারি, তখন আমার বয়স 2 বছর। সবাই বলতে পারে যে 2 বছরের কথা আমার মনে আছে কি করে, কিন্তু বিশ্বাস করুন আমার স্মৃতিশক্তি অনেক তীক্ষ্ণ। এটা আশীর্বাদ আর অভিশাপ দুটোই বলতে পারেন। আমার তখন একটা বাসায় ভাড়া থাকতাম নিউ ইয়র্কে। আমার আব্বু আম্মু এবং আমি মাত্র কিছুদিন হলো সেখানে এসেছি, এবং আমার দাদি মারা গেছে। দাদা আবার বাংলাদেশে চলে গেলেন। আমার আব্বু তার আগের দিন দাদির লাশ বাংলাদেশে বিমানে করে পাঠিয়ে দিলেন। দাদির বডি আমরা এয়ারপোর্টে ড্রপ অফ করবার পর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে বাসায় আসব। রাত তখন 10টা। মাত্র 15 মিনিটের ড্রাইভ হবার কথা, সেখানে 1 ঘন্টা হয়ে গেল। আমরা না সেম জায়গায় বারবার যাচ্ছিলাম আসছিলাম। আমার বাবা জিজ্ঞেস করলো সমস্যা কি। ড্রাইভার বলল, আমি জানি না স্যার, আমরা চক্রাকারে চলতে থাকি, কিন্তু কিভাবে যেন আমরা যেখানে শুরু করেছি সেখানেই বারবার ফিরে যাচ্ছি। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হলো অজানা কোনো এক জায়গায় চলে গিয়েছি। তারপর হঠাৎ করে গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হওয়া শুরু হলো। আমরা গাড়ি থেকে বের হলাম। ড্রাইভার বলল, আমি দেখি মেকানিক পাই কিনা। উনি চলে গেল।
এর মাঝে একটি গাড়ি বা একটি ব্যক্তিকেও দেখা যায়নি। আমার আব্বু এবং আম্মু দোয়া পড়ছে। এর মধ্যে আব্বু বলল, হঠাৎ করে পথ ভুলিয়ে দেয়া এরকম একটা জিন নাকি আছে, সেটা করতে পারে, নিশ্চয়ই আমাদেরকে সে সমস্যা করছে। কারণ আমরা আমাদের দাদির বডি মাত্রই পাঠিয়ে পাঠিয়ে বের হলাম আর কি। অবশেষে সূর্যোদয়ের সময় হয়ে আসলো। ড্রাইভার ফিরে আসলো মেকানিক নিয়ে। কিছুক্ষণের মধ্যে গাড়ি ঠিক করে অবশেষে আমরা বাসায় যেতে পারলাম। চিন্তা করা যায়, সূর্যোদয়। দাদি মারা যাবার পর 7 দিন হয়েছে মাত্র। আম্মু আমাকে গোসল দিচ্ছিল বাথটাবে। আমাকে বাথটাবে রাবারের হাঁস আর মাছের খেলনা দিয়ে খেলতে দিয়ে আম্মু বলল, তুমি একটু খেলো, আমি এক্ষুনি আসছি। আম্মু রান্না করছিল। আমি খাবারটা নেড়ে আবার ফিরে আসছি এক্ষুনি, সেটা মা বলে গেল আমাকে। আমি লক্ষ্মী মেয়ের মতোই বললাম, ঠিক আছে। খেলা করছিলাম। আমি বের হয়ে যাবার কয়েক সেকেন্ড পরেই দেখি হঠাৎ আম্মু আবার ভিন্ন পোশাকে আমার সামনে, কালো সালোয়ার কামিজ পরা। কিন্তু একটু আগে আম্মু স্কাই ব্লু সালোয়ার কামিজ পরেছিল। আমি অত কিছু না ভেবে বললাম, আম্মু রান্না হয়েছে। আম্মুকে কেন আরো লম্বা লাগছিল। আমি তো ছোট মানুষ, আমার কাছে অবশ্যই আম্মু সবসময় লম্বা, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আম্মু অনেক বেশি লম্বা। হঠাৎ করে বাথটাবের সামনে এসে বলল, আমি বললাম, আম্মু দেখো সাবান। আমি সাবান ব্যবহার করি একা? আমার আম্মু যেন আমার দিকে শুধু চুপ করে তাকিয়েছিল। সেই তাকানোটা আমার এখনো মনে আছে। একটু বড় বড় চোখ করে পলকটা না ফেলে আমার দিকে শুধু তাকিয়েছিল, কেমন রাগী চেহারার মতো। কিন্তু আমি কিছু মনে করি না তখন। আমি শুধু আমার খেলনা দিয়ে খেলছিলাম আর বক বক করে যাচ্ছিলাম। 2 বছর বয়সী আমি অনেক বেশি পরিষ্কার কথা বলতে পারতাম, বেশি কথা বলতাম। এই জন্য আমি কিছু একটা জিজ্ঞাসা করছিলাম আম্মুকে, কিন্তু কোনো উত্তর নেওয়া দেয়। আমি ডাকতে থাকলাম, আম্মু আম্মু বলো না। কিন্তু আম্মু আমার দিকে সেই অদ্ভুত বড় বড় চোখ করে একভাবেই তাকিয়েছিল। তারপর হঠাৎ করে উঠে দাঁড়ালো, যেন সিলিং টাচ করবে, এত লম্বা লাগলো আম্মুকে। এরপর সোজা হেঁটে সে বের হয়ে গেল, আমি দেখলাম। তারপর আবার দেখে আম্মু ফিরে আসলো এবং সে এবার স্কাই ব্লু সালোয়ার কামিজ পরা। আমি একটু বিভ্রান্ত হলাম, অবাক হলাম। আমি বললাম, আম্মু তুমি আবারও এই পোশাক পরেছ কেন? তুমি তো ছোট হয়ে গেলে কিভাবে? আমি হাসছিলাম। আম্মু একটু বিভ্রান্ত হলো। তারপর বলল, দুঃখিত মা, আমি দেরি করে ফেলেছি। অনেকক্ষণ একা একা ছিলে, ভয় পাওনি তো? আমি বলেছিলাম আম্মুকে, তুমি যে কালো ড্রেস পরে আমার সামনে এতক্ষণ ছিলে, তুমি কথা বলোনি কেন আমার সাথে? আমি তোমার সাথে কথা বলছিলাম আর তুমি কোনো কথা বললে না। তারপর তুমি হঠাৎ বড় হয়ে গেলে এবং চলে গেলে। আমি বললাম, হ্যাঁ বড় হয়ে গেলাম মানে কি বলো বুড়ি? মানে হ্যাঁ, সিলিং পর্যন্ত বড় হয়ে গেলে তো। আর আমার সাথে এইভাবে তাকাবে না তুমি, আমি রাগ করছি আর আমি ভয় পাই তুমি ভাবে তাকালে। আম্মু একটু হতবাক ও বিভ্রান্ত হয়ে চুপ করেছিল কিছুক্ষণ, পরে সেটা ইগনোর করে অন্য কথাতে চলে গেল। আমি বড় হলে আম্মু আমাকে জিজ্ঞাসা করছিল এটা নিয়ে, তখন আম্মুকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম। দাদি মারা যাওয়ার 2-3 সপ্তাহ পরও কিছু অদ্ভুত এক্সপিরিয়েন্স ফেস করি আমরা। মানুষ যখন মারা যায় 40 দিন পর্যন্ত নাকি রুটা আসা যাওয়া করে দুনিয়াতে। এটা আমি শুনেছি, আমি শিওর না। আমি বিশ্বাস করি 40 দিনের পরেও হয়তো আসতে পারে। আল্লাহর সৃষ্টি এক বিশাল ও অনেক অজানা বাস্তবতা আছে যা আমরা বুঝিও না, জানিও না। দাদি মারা যাওয়ার কয়েক সপ্তাহ পর থেকে অদ্ভুত জিনিস হতো বাসায়। আব্বু জবে চলে গেল, শুধু আমি, আম্মু আর আমি বাসায় থাকতাম। আমি টিভিতে যখন কার্টুন দেখতাম, আমার দাদির একটা প্রিয় রকিং চেয়ার ছিল, একটু প্রাচীন টাইপের। রকিং চেয়ারটারও পিছনে একটু গল্প আছে। রকিং চেয়ারটা কেউ আবর্জনাতে ফেলে দিয়েছিল। ইউএসএতে সপ্তাহের নির্দিষ্ট আবর্জনা সংগ্রহের দিনে সংগ্রহ করে নিয়ে যায়, তাই আবর্জনা সব বাসার সামনে রেখে দেওয়া হয়। একদিন আমার দাদিও হাঁটতে গিয়ে দেখে কেউ একটা রকিং চেয়ার আবর্জনা হিসেবে বাসার সামনে ফেলেছে। কিন্তু দাদির এটা বেশ পছন্দ হয়ে যায়, উনি নিজেই ওইটা ক্যারি করে আনতে যায়। পরে দাদা ও দাদি দুজন মিলে ওটা বাসায় নিয়ে আসে। দাদি সবসময় চেয়ারেই বসে থাকতেন। উনি মারা যাওয়ার পর থেকে আমি শুধু একজোড়া পায়ের পাতা দেখতাম, অনেক বড় আর কালো পা দুটা, বড় বড় নোংরা পায়ের নখগুলো, শুধু 2টা পা, আর কিচ্ছু না। আমি ছোট ছিলাম,
ভয় পাওয়ার থেকে বেশি আমার কৌতূহলী মনে ছিল। আমি হয়তো মনে করতাম যে ব্যাপারটা ভুল। একদিন কাছে গিয়ে দেখলাম পা দুইটা, আর আমার স্পষ্ট মনে আছে কোনো শরীর দেখতাম না, শুধু দুইটা পা দেখতাম। পা দুইটার উপরে দিকে সিল্ড করার মতো, মাঝখানে কালো, পুড়ে যাওয়া যেরকম হয়। কিভাবে বুঝাই, মানুষের চামড়া যদি হিল হয়ে যায় যেরকম একটা টেক্সচার, সেরকম একটা টেক্সচার। এবং আমি যখনই একা একা কার্টুন দেখতাম, আম্মু যখন রান্না করত তখন পা দুইটা দাদির রকিং চেয়ারে এক পাশে বসে থাকতো। আম্মু যখন বলতো টিভিটা অফ করে আসো অ্যানি বুড়ি, আমি সোফা থেকে নামতেই টিভি একাই বন্ধ হয়ে যেত। আম্মু বলতো মাশাআল্লাহ, তুমি বন্ধ করে দিয়েছো, খুব ভালো মেয়ে। আম্মুর সব কথা সাথে সাথে শুনে আমি বলতাম কি, না আমি করিনি, একাই বন্ধ হয়ে গেছে। কিন্তু আম্মু এত মনোযোগ দিত না এই কথাটা। কিন্তু বড় হয়ে আমি শেয়ার করেছি কথাগুলো। এরকম দাদি মারা যাবার 40 দিনে দাদি এবং দাদার রুমে একটা ভাঙা কর্ড ফোন ছিল, ওটা বেজে উঠল। এটা অদ্ভুত ছিল, কারণ ফোনের কর্ডটাই তো ছেঁড়া ছিল। স্মোক ডিটেক্টরের অ্যালার্ম একা একা অন হয়ে যেত। একজন আব্বু ব্যাটারি খুলে রাখলো স্মোক ডিটেক্টর থেকে। ব্যাটারি খুলে রেখেছে কিন্তু ব্যাটারি ছাড়াই বাজা শুরু করলো। আম্মু আব্বু দুজনেই নামাজ পড়তো, বেশ ধর্মীয় ছিল। তারা ধর্মীয় জীবনটা বেছে নিয়েছিল আমার জন্মের আগে থেকেই। আমার আম্মু আব্বুর বিয়ের বেশ অনেকদিন পর আমি তাদের জীবনে আসি। বেশ নফল নামাজ, তাহাজ্জুদ কান্না করে, নফল রোজা রেখে আমাকে তারা কনসিভ করেন, আলহামদুলিল্লাহ। আমার আম্মুকে ফ্যামিলির কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল যাতে ওনার বাচ্চা না হয়। কিন্তু আমার নানা আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন এবং উনি কোনোভাবে সেটা জানতে পারে। আর আমার বাবা তার নিজের আধ্যাত্মিক ও ধর্মীয় যাত্রায় ছিলেন। আমি জন্মগ্রহণ করি এবং তারপর অনেক অসুস্থ হয়ে পড়ি। আমার সারা শরীরে অদ্ভুত একটা ফুসকুড়ি হয়, অনেকটা বলা যায় আঁশযুক্ত ত্বক হয়ে যায়। আম্মু বর্ণনা করেছিল যে সরীসৃপের যেরকম স্কিন, ওরকম সরীসৃপ প্রাণীগুলোর, রেপটাইলসদের মতো। আমার নানা হঠাৎ একদিন আসেন তাবিজ নিয়ে এবং আমার আম্মুকে বলেন, এটা অ্যানি বুড়িকে সবসময় পরিয়ে রাখবা, আমি যতদিন বলবো। ওকে কুফরি করা হয়েছে আর এই বাড়ি থেকেই করা হয়েছে। আমার দাদু বাড়িতে তখন ছিলাম। আমার মেজো চাচি তখন আমার আম্মুকে বলল, আমি দেখেছি সুইটিকে আপনার ঘরে ঘুরঘুর করতে যখন আপনি থাকেন না। সুইটি আমার 5 নম্বর চাচি বলল, আপনার বিছানার নিচে কি যেন খুঁজছিল। তারপর খুঁজে আমার বেডটা, তার নিচে অনেক কিছু পেল আমার নানা। দেখলো বিছানার ম্যাট্রেসের সাথে সেলাই করা একটা পুটলি, সেটাতে কোনো একটা গাছের শিকড়, কাঁটা আর ময়লা কিছু জিনিস এবং কাগজের উপর কুরআনের আয়াত উল্টো করে লেখা। ওটা নষ্ট করে ফেলেন আমার নানা। আর আম্মুকে বলল, তোমাদের ইউএসএ যাওয়ার কাগজপত্র হয়ে গেলে ইমিডিয়েটলি অ্যানি বুড়িকে নিয়ে চলে যাও। এখানে তোমার অনেক বড় বড় শত্রু আছে, ও তোমাকে ভালো থাকতে দিবে না। দূরে থাকলে প্রভাব একটু কম পড়তে পারে ইনশাল্লাহ। আমার নানা আমাকে আদর করে অ্যানি বুড়ি ডাকতেন, সো সবাই আমাকে অ্যানি বুড়িই ডাকতো। আমার বয়স 6 মাস হতে না হতেই আমাকে নিয়ে ইউএসএতে চলে আসেন আমার বাবা মা, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানেই শেষ না, আমাকে সারা জীবন এই অতি প্রাকৃত অভিজ্ঞতাই হতে হতো, হান্ট করে সবসময়। ইনশাল্লাহ আস্তে আস্তে সব কথা বলবো যেগুলো বলা যায়। প্লিজ মাফ করবেন আমাকে। আমি জানি হয়তো অতি সংগঠিত উপায় লিখতে পারিনি, আমি চেষ্টা করছি এবং এই ইমেলগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আমার বাংলাও আশা করি আরো ভালো হবে। ভালো থাকবেন আলিফ ভাই। ইনশাল্লাহ যখনই সময় পাই ইমেল করব এবং নিয়মিত করব। ধন্যবাদ অ্যানি আপু আপনার স্টোরির জন্য। আপনার ঘটনা আমরা পড়ে ফেলেছি এবং আমাদের যে স্টোরি কালেকশন টিম আছে তারা আপনার ইংলিশটাকে আমরা গুছিয়ে বাংলায় ট্রান্সলেট করে সবার সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে। আশা করছি আমরাও চেষ্টা করব, আপনি যদি একটু গুছিয়ে লেখেন সেটাও আমরা চেষ্টা করব যাতে প্রপারলি সবার সামনে নিয়ে আসা যায়। এবং আমাদের লিসনারদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে থাকবার জন্য। বেশি বেশি করে শেয়ার করে দিন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, যেটি আমাদেরকে পাঠিয়েছেন পরহান ভাই। আসসালামু আলাইকুম, আমি শাহ পরহান। শোনাবো একটি ভিন্ন ধর্মী ঘটনা, একজন অসাধারণ হয়ে ওঠা বালকের গল্প। শোনাবো আব্দুস সামাদ খন্দকার থেকে সামাদ কবিরাজ হয়ে ওঠার গল্প। তোমার বাসার পাশেই ছোটবেলা থেকে দেখতাম সামাদ কবিরাজের একটা দোকান আছে। আমার বাড়ি থেকে প্রায় 2 মিনিটের রাস্তা। তো বাড়ির কাছাকাছি বহুদিন যাবৎ দোকান থাকায় তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। বুঝতাম না তো প্রথমে,
ছোটবেলা থেকে দেখতাম দোকানে সব সময় নানা লোকের আনাগোনা থাকতো, অনেক মানুষ। দোকানে মালামাল হিসেবে কিছু গাছরা, তো অদ্ভুত সব শুকনা ফল গোটা, কালো তেল, তাবিজের খোসা। মাঝে মাঝে দেখতাম লাল হলুদ পাতলা কাগজের কি সব তাবিজের খোসায় ভরতে। আবার খেয়াল করতাম তার দোকানে যেসব রোগী আসতো তারা উচ্চ স্বরে জোরে কথা বলতো না, প্রায় সব সময় তারা ফিসফিসায় কথা বলতো। আর রোগীদের সাথে সবসময় তিনিও ফিসফিসায় কথা বলতেন। এটা সে সময় না বুঝলেও এখন বুঝতে পারি যে এটার পেছনে কারণটা কি। যাই হোক, মূল ঘটনা শুরু করা যাক। অনেকদিন থেকেই তাকে খোঁচাচ্ছিলাম যে আপনি এত কিছু করেন, দুই একটা ঘটনা বলেন না, একটু শুনি। সে তো কোনোভাবেই বলবে না, রাজি হন না। তো এই চেষ্টা, বহুদিনের চেষ্টা, জোরাজোরি করার পর একদিন কিছু কথা বলতে তিনি রাজি হন, এই শর্তে যে তাকে আর কোনোদিন প্রশ্ন করা যাবে না। তিনি যা যা বলবেন আমি ভেতরে নেব, আর জানতে যাব না। আমিও রাজি হয়ে গেলাম। তিনি বলতে শুরু করলেন, দেখ পরাণ, আমার এমন কাজ, চিকিৎসা, রোগীদের কাদের কাজে সাহায্য করা, এগুলি করেন হল একজন বাবা। তিনি হচ্ছে আমার বাবা। বাবা যান যেটাই বলো না কেন, একজন বয়স্ক জিন। তার অস্তিত্ব প্রথম টের পাই আমি যখন ক্লাস 3-তে পড়ি। সময়টা 80 সালের দিকে, 1979 বা 80। সেটা তখন না বুঝলো, একটু বড় হবার পরে বুঝি যে তখন থেকেই আমার সাথে কেউ না কেউ ছিল, কেউ আমার দেখতো। কিন্তু আমার বিয়ের আগ পর্যন্ত যে কোন সময় আমার সামনে, কোনো সময় আমার সামনেও আসে নাই, কথাও বলে নাই সরাসরি। আমি কেবল টের পাইতাম কেউ একজন আছে, আমার পাশে আছে, আমাকে সাহায্য করতে চায়। যেদিন প্রথম অস্বাভাবিক কিছু দেখি, সেদিন রাতে আমি মারে নিয়ে টয়লেটে যাওয়ার জন্য বাইর হই। উঠানে এসে দেখি আমাদের ঘরের চালে খুব কালো একটা ছায়া উইরে এসে আমাদের ঘরের চালে দাঁড়ালো। দেখে মনে হলো বিশাল খেলা পরা বড় চাদর গায়ে দাঁড়ায় আছে। যেই চাদর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে আছে, আমি সেটা দেখে ভয়ে চিৎকার দিয়ে মারে জড়ায় ধরি। মা ঘরে এনে দোয়া কালাম পড়া ফু দেয়, ঘুম পাড়ায় দেয়। তারপর থেকে প্রতিনিয়ত আমার সাথে কোনো না কোনো অস্বাভাবিক ঘটনা ঘটতেছে। মাঝে মাঝেই রাতে ঘরের চালের উপর বাড়ির লোকেরা বিশাল কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ পাইত। একবার তো স্কুলে একজন হুলস্থুল কাণ্ড। আমি তখন ক্লাস 5-এ পড়ি। গণিত মাস্টার আমাকে অঙ্ক না পারার কারণে লাঠি পেটা করতেছিল। আমি সেদিন মায়ের ব্যথায় ঠিক মতো হাঁটতে পারতেছিলাম না। পরদিন দেখি গণিত মাস্টার আমাকে ক্লাস থেকে বাইরে নিয়ে যা মাফ চাইছে, যে বাবা তোরে মেরে আমি বড় ভুল করছি, আমি তোরে চিনতে পারিনি, আমার ক্ষমা করে দিস বাপ। আমি অবাক হয়ে বললাম, স্যার কি বলেন এগুলো, কি হইছে আমার? স্যার বলল, রাতে দেখলাম কেউ আমাকে বলছে সামাদ্রে মায়েরা বিরাট একটা ভুল করছিস, এর শাস্তি তুই পাবি। এই বলে কেউ আমাকে স্বপ্নের মাঝে মারতে শুরু করে। ঘুম ভাঙার পর দেখি আমার সারা গায়ে মায়ের দাগ, পাঞ্জাবি উঁচিয়ে স্যার আমাকেও সেই দাগ দেখালো। আমি এসবের কিছুই বুঝলাম না। স্যারের এমন আকুতি মিনতি দেখে আমার বেশ খারাপ লাগছিল, কিন্তু তাকে বুঝাতে পারছিলাম না যে আমি এসবের কিছু জানি না। সেদিন বিকেলে স্যার আমার বাসায় এসে আমার বাবা মাকেও ব্যাপারটা বলে, তো তারা তেমন বিষয়টা পাত্তা দেয় না। এভাবেই কিছুদিন পর পর কোনো না কোনো কাণ্ড আমার সাথেই ঘটে চলেছে। আমি বড় হচ্ছি। যেদিন প্রথম আমি কানে তার আওয়াজ অনুভব করি তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার স্কুল বাড়ি থেকে প্রায় 3 মাইল দূরে ছিল। একদিন স্কুল থেকে একা একা খালি পায়ে বাড়ি আসছিলাম। বিকেলবেলা মাঠের মাঝে রাস্তা, আমি একা একা হাঁটছি। হঠাৎ মনে হলো আমি হেঁটেই চলছি, কিন্তু আমার পায়ে মাটির স্পর্শ হয় না। মনে হচ্ছে আস্তে হাঁটলেও তো রাস্তা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বাড়ির কাছাকাছি আসার পর অনুভব করলাম আমার কানে কেউ ফিস ফিস করছে আর বলছে, তোমার পাশের বাড়ির ছোট চাচার মেয়ে রুবিনা হারিয়ে গেছে, তুমি তাদের বাড়ি যেয়ে বলো যে সে খড়ের পালার আশেপাশে পড়ে আছে, একটু খুঁজলেই তাকে পাওয়া যাবে। আমি আশেপাশে তাকাই, দেখলাম কেউ নাই আমার পাশে। দিলাম একটা ভৌদর বাড়ির দিকে। গিয়ে দেখি আমার চাচার বাড়িতে অনেক লোকজন, দাদি চাচি সব বারান্দায় বসে কান্না করছে। জানতে পারলাম সত্যি রুবিনাকে পাওয়া যাচ্ছে না। কয়েকজন মিলে পুকুরে ডুবে খুঁজছে, অনেকজন মিলে আশেপাশের পুরো এলাকা খুঁজছে। সেই সময় একটা কথা প্রচলিত ছিল যে বাচ্চাদের ছেলে ধরা উঠিয়ে নিয়ে যায়। কেউ কেউ বলতে লাগলো হয়তো কেউ ছেলে ধরা নিয়ে গেছে। চাচাকে সাহস করে বললাম, চাচা তুমি খড়ের পালার আশেপাশে ভালো করে দেখো তো, পেয়ে যাওয়া।
সবাই বলে অনেকবার খুঁজছি, সে নাই সেখানে। আমি জোর দিয়ে বললাম আরেকবার দেখো। এই বলে আমি সেদিকে হাঁটা ধরলাম। সাথে চাচাও আরো কয়েকজন এলো। গিয়ে দেখলাম খড়ের পালার পাশে একটু উঁচু হয়ে আছে। সেখান থেকে খড় সরাতেই দেখি রুবিনা অনেকটা অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে পেয়ে তার বাবা বুকে জড়িয়ে বাড়িতে নিয়ে আসে। সবাই রুবিনাকে ফিরে পাওয়ার আনন্দে আমার খোঁজ জানার ব্যাপারটা ভুলে যায়। সেই হই হুল্লোড়ে আমিও কানে কানে আওয়াজ পাওয়ার কথাটা ভুলে যাই। কিন্তু রাতে আমার মা আমাকে ধরে বসে যে আমি কিভাবে জানলাম রুবিনা কোথায়, আমি কি করে জানলাম। তো মাকে রাস্তায় আমার কানে আসার কথাটা বললাম। এবার মা একটু নড়ে চড়ে বসলো। তিনি বাবাকে ব্যাপারটা জানালেন। সেদিন রাতে খাবার সময় দেখলাম বাবা মা দুইজনই আমার সাথে ছোটবেলা থেকে ঘটা ব্যাপারগুলোর যোগসূত্র খুঁজছে। পরদিন বাসায় একটা হুজুর আসে। তিনি আমার মায়ের এক দুঃসম্পর্কের মামা। আমাকে তার সামনে নিয়ে গেলে তিনি আমার কপালে হাত দিয়ে নিজে নিজেই বিড়বিড় করে কি জানি পড়ে একটা ফাঁকা ঘরে চলে গেল। যখন ঘর থেকে বেরোলো তখন আমার বাবা মাকে ডেকে বলল, বাপুরে তোরা এই কামে মোকে আর ডাকিস নে, তোর বেটা ছাওয়ার উপরে বিরাট শক্তিশালী জিনের নজর পড়ছে আগের থেকেই। মোকে এই কামে আবার ডাইকলে কিন্তু মুই আর আইসবার নাং। তবে মনে থুইস, একে তোরা ছাওয়ার কাছে থাকিয়ে একেবারে দূরে রাখবার পাবো নাই, কিন্তু এইটা তোর ছাওয়ার কোনো ক্ষতি করবে না, সারা জীবন সাথে সাথেই থাকবি। এগুলো শোনার পর বাবা মা বেশ চিন্তিত হয়ে পড়েন। দিন যেতে থাকে, এমনও ঘটনা ঘটে যে ধীরে ধীরে বাড়ির অন্যরাও চাদর পরা অবয়ব দেখতে শুরু করে। কিন্তু সকলেই যখন দেখলো যে আমার কোনো ক্ষতি হচ্ছে না, ধীরে ধীরে সবাই ব্যাপারটায় অভ্যস্ত হয়ে যায়, মানে সকলেই স্বাভাবিকভাবে নিতে লাগলো। এদিকে মাঝে মাঝে আমি নিজের অজান্তেই অনেকের অনেক রোগের ঔষধ বলে দিতে লাগলাম। সেই ওষুধের কাজও হতো। আমি নিজেও জানতাম না কেমনে এই ওষুধের নাম আমি জানলাম। কিছুদিন পরে আমার বিয়ে ঠিক হয় আমার সেই চাচাতো বোন রুবিনার সাথে। তোর চাচি হচ্ছে সেই রুবিনা। বিয়ের পর দিন রাতে গরমে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম পুকুর পাড় থেকে গোসল দিয়ে এসে ঘুমাই, ভালো লাগবে। একা একা পুকুরের পাড়ে গেলাম, পানিতে ডুব দিলাম। কিন্তু প্রথম ডুবের পর আমার নাকে আমি একটা গন্ধ লাগতে শুরু করে। এই গন্ধটা আমি বড় বাড়ির মণ্ডপের শিউলি ফুলের গাছের নিচে পেয়ে গেছিলাম। দ্বিতীয় ডুব দিতেই দেখি ঘাট পাড়ে সেই অবয়ব দাঁড়িয়ে আছে, কেমন জানি চাদরের মতো আলখেল্লা পরা একটা লোক। অন্ধকারে মুখই দেখা যাচ্ছে না, অনেক লম্বা। কেন জানি তাকে দেখে আমার ভয় করে নাই একটুও। মনে হচ্ছিল আমি এর চিনি, আমার আপনজন। পুকুর থেকে উঠে তার সামনে দাঁড়াই। সে আমার ঘাড়ে তার দুই হাত রাখে, কেমন জানি লোমশ। অন্ধকারে এত কাছাকাছি এসেও তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। সে আমার ঘাড়ে হাত রাখতেই মনে হলো গোসলের পরের শীতল শরীরটায় আরো একটু শীতল হিম বয়ে গেল। খুব শান্তি অনুভূতি হচ্ছিল। আমাকে ফিসফিসায় বলল, কি ভয় করছে না? আমি মাথা নাড়ায় বললাম না। সে বলল, ভয় পাবেও না, সেটা দীর্ঘ 7 বছর আমি তোমার কাছ থেকে শুষে নিয়েছি। শুধু তোমার বিয়ের অপেক্ষায় ছিলাম, কারণ এর আগে আমি তোমার সামনে আসতে পারছিলাম না। আজ সেই বাধা নেই। তোমার যখন যেখানে প্রয়োজন সাহায্য লাগলে আমাকে শুধু 2 বার ডাকবে, আমি চলে আসব। আমি বললাম, আপনাকে তো আমি চিনি না, কেন ডাকবো আর কি বলে ডাকবো? আমি শুধু এতটুকু বুঝতে পারছি যে আপনি কোনো মানুষ না। তিনি বললেন, আমি তোমার বাবার দাদার অর্থাৎ তোমার দাদার বাবার বন্ধু ছিলাম। বড় ভালো লোক ছিল। তার নামও ছিল ঠিক তোমার নামটাই। সে গত হবার পরে এই বংশে একমাত্র তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি আমার বন্ধু সমাজের সব বৈশিষ্ট্য নিয়ে জন্মেছ, তাই সবসময় তোমাকে আগলে রাখতাম। আমি বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু আপনাকে কি বলে ডাকবো? তিনি বললেন, তুমি যা চাও তবে চাই বলেই ডাকতে পারো। দুজনে সেদিন অনেকক্ষণ গল্প করছি, কতক্ষণ করছি মনে নাই। এক পর্যায়ে আমি তাকে বললাম, দেখেন বাবা যান, আমি চাই না আপনি আমার সাথে থাকেন বা আমার কাছে আসেন, কারণ ঘরে আমার নতুন বউ, সে অল্প বয়স্কা মেয়ে, ভয় পেতে পারে। তিনি বললেন, তুমি যেমনটা চাও তেমনটা হবে, তবে আমি এবার চলি। যাবার সময় হয়ে গেল। এই বলে তিনি পুকুর পাড়ের বাঁশ বাগানের দিকে যেতে যেতে অদৃশ্য হয়ে গেল। ঘরে আসতে আসতে দেখলাম দূর থেকে ফজরের আজান ভেসে আসছে। 2-1টা মসজিদে মাইক লাগানো ছিল, সব মসজিদে ছিল না, খালি গলায় আজান পড়ত। ঘরে এসে দেখি তোমার চাচি ঘুমিয়ে গেছে। আমার আওয়াজ পেয়ে উঠে বসলো, বললো, আপনি কই ছিলেন এতক্ষণ? সেই কখন বেরিয়েছেন, কোনো খোঁজ নাই আপনার? আমি ভয়ে অন্য কাউকে ডাকতেও তো পারি নাই।
চুপ করে থাকতে থাকতে হঠাৎ আমার নাকে শিউলি ফুলের সুবাস লাগলো। আমি ঘুমায় গেলাম। এটা শুনে আমার বুঝতে বাকি রইল না আমার বাপ যেন ভয় পাচ্ছে দেখে ঘুমিয়ে গেছে ওকে। তো এইভাবেই দিন যাচ্ছিল। তিনি আর আমার সামনে আসছিলেন না। বছর খানেক পেরিয়ে গেল। রুবিনাও সন্তান সম্ভব হলো। তখন গ্রামে আরেক বিপত্তি। পুরো গ্রাম ঘুম হারাম করে রেখেছিল। ঠান্ডু মিয়া নামে এক বৃদ্ধ লোক মারা যায় গ্রামের। তার মৃত্যুটা ছিল অস্বাভাবিক। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পাশে গলা কাটা অবস্থায় তার ডেড বডি পাওয়া যায়। তারপর থানা পুলিশ জানাজানি, আরো কত কি কাণ্ড। থানা থেকে লাশের ময়না তদন্তের পর লাশ বাড়ি নিয়ে আসে এবং কোনো মতে দাফন কাজ শেষ হয়। তবে ময়না তদন্তের পর বলা হয়েছিল লাশের ভিতরে কলিজা ভ্যাপসা কিছুই ছিল না, অতি অস্বাভাবিক। কাটাছেঁড়া লাশ, তার উপরে আবার বিচ্ছিন্ন মাথা, কোনোভাবে সেলাই করে লাগানো দেহের সাথে। গোসল করানো লোকেরাও ভয়ে ভালো মতো গোসল করাইতে পারতেছিল না। নামে মাত্র গোসল দিয়ে কবরস্থ করা হয় লাশটা। এরপরে 2-1 রাতের পর থেকে গ্রামের কেউ না কেউ ঠান্ডু মিয়ারে দেখতে পাইতো রাইতে বিরাইতে, সেটাও আবার কাফনের কাপড় পরা অবস্থায়। যেদিন যে বা যারা তাকে দেখতো তারা কোনো না কোনো বিপদের পরের দিন পড়তো। হয় তারা অসুস্থ হয়ে যেত, নইলে পরিবারে কোনো সমস্যা হইতো। তো যখন একের পর এক ঘটনা ঘটতে শুরু হইল, গ্রামের সকলেই একজোট হইল এই ব্যাপারে কিছু একটা করার। সকলে মিলে গ্রামে হুজুর না পুরো গ্রাম বন্ধ করে দিল। তারপর থেকে বেশ কিছুদিন ঠান্ডু মিয়ার লাশ আর কেউ দেখে নাই, আর দেখছে বইলেও কেউ শোনে নাই। তারপর হঠাৎ একদিন পূর্ণিমার রাইতে কয়েকজন আসছিল পাশের গ্রাম থেকে যাত্রাপালা দেখতে। তো রাত তখন বেশ গভীর, এরা দেখা আসতেছিল। তারা গ্রামে ঢোকার সময় কবরস্থানের পাশের রাস্তা দিয়ে আসতেছিল। কবরস্থানের কাছাকাছি আসতেই তাদের সবারই চোখ পড়ে ঠান্ডু মিয়ার কবরের দিকে। রাস্তার পাশেই ছিল কবর। তারা দেখা কবরের পাশে কেউ একজন কাফনে জড়িয়ে দাঁড়ায় আছে, আর পূর্ণিমার আলোতে আরো স্পষ্ট এটা ঠান্ডু মিয়া। তারা দৃশ্য দেখা প্রাণপণে খালি দৌড় দিতে থাকলো বাড়ির দিকে। পরদিনে সবাই অসুস্থ। 3-4 দিন পর একে একে সবাই মরে গেল। এরপর থেকে গ্রামে আবারও সারা পড়লো ঠান্ডু মিয়ার ভূতের ভয়। সবাই ঠান্ডু মিয়ার ভূতের ভয়ে পরিবারের উপরে, ওই ঠান্ডু মিয়ার পরিবারের উপর অত্যাচার করা শুরু করে, যেন তারা এই ঘটনার জন্য দায়ী। এই ঘটনার দিন 2-1 পর এক রাত থেকে শুরু হয় আর এক মহামরণ যজ্ঞ। প্রতি রাতে কেউ না কেউ ঠান্ডু মিয়ার লাশ দেখতে পাইতো, আর যে বাড়ির সামনে তারা দেখতো সেই বাড়ির কেউ না কেউ সেই রাইতেই মারা যাইত। এভাবে টানা 7 দিন গ্রামের 6 ব্যক্তি সহ আমার মাইজ্জা চাচা মারা গেল। তারা সবাই মারা গেছে রাতের বেলা। আর সেই রাইতে কেউ না কেউ তাদের বাড়ির সামনে ঠান্ডু মিয়ার লাশ দেখছে। আর প্রতিটা মৃত ব্যক্তির গলার এক পাশে একটা ক্ষত দেখা গেছে, দেখা মনে হতো দাঁত দিয়ে কেউ কাইটা ফেলাইছে। গ্রামের মানুষ মৃত্যু ভয়ে আতঙ্কে দিশেহারা। হঠাৎ একজন খোঁজ নিয়ে আইলো 2-3 পরের গ্রামে নাকি হিলি বর্ডারের ওই পারে, অর্থাৎ ভারতের বালুরঘাট থেকে এক তান্ত্রিক আসছে। সে নাকি খুবই পারদর্শী এসব ব্যাপারের সমাধান দিতে। আমার মেজো চাচাকে কবরস্থ করেই কয়েকজন রওনা দিল সেই তান্ত্রিকের খোঁজে। গ্রামের বাকি লোকেরা মনে মনে প্রস্তুতি নিচ্ছে যে আজকে রাতে কেউ না কেউ মারা পড়ব। একদল লোক প্রাণ ভয়ে গ্রাম থেকে ইতোমধ্যে পালাইছে। যারা তান্ত্রিকের খোঁজে গেছিল তারা তান্ত্রিককে সবকিছু বলল, একেবারে তাকে সাথে করে এই গ্রামে নিয়ে আসলো। তান্ত্রিক তার দল বল সমেত গ্রামের মাঝের এক বট গাছের নিচে থাকবে বলে মনস্থির করলো। আমাদেরকে সেই গাছের নিচে চাল তুলে থাকার ব্যবস্থা করে দিতে বলল। যাই হোক, সন্ধ্যার আগেই সেখানে একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হইল। অবিশ্বাস্যভাবে সেই রাতে কেউ মারা গেল না গ্রামে। সবাই ধরে নিল এই তান্ত্রিকের জোরে এটা হইছে। সকাল থেকে তান্ত্রিক তার চেলাদের কত খাতির যত্ন সবাই শুরু করলো। তান্ত্রিক আমাদের বলল আজ রাতে আরাধনা হবে, তারপর জানা যাবে আসল কারণ। আরাধনার জন্য অনেক প্রকার দ্রব্য সামগ্রীর ফর্দ কইরা তান্ত্রিক তাদের সাথে লোকেদেরকে নিয়ে বসলো। গ্রামের লোকেরা সব জোগাড় করে দিল। তারা আরাধনা শুরু করলো। লাল কাপড় দিয়া পুরো বট গাছটা তারা পেঁচায় ফেলাইছে। তার নিচে কয়েকজন আগুন জ্বালাইছে, আর বাকিরা ঢাক পিটাইতেছে, উলু দিতেছে, শাক বাজাইতেছে।
তান্ত্রিক আগুনের সামনে সিঁদুর দিয়া গোল বৃত্ত আইকা তার মাঝে বৈশা বিড়বিড় করে মন্ত্র পড়তেছিল। রাত বাড়ার সাথে সাথে ঢাকের বাড়ি, উলুর ধ্বনি, এইসব শব্দরা আরো প্রকট হইতেছিল। তান্ত্রিক হঠাৎ বসা অবস্থায় উঠে 2 হাত উঁচায় ধেই ধেই করে লাফাইল আর জোরে জোরে কি জানি মন্ত্র পড়ল। তারপর হঠাৎ দপ কইরা সব আগুন দিয়া, বাতি, চেরাগ সব একসাথে নিবা গেল। বাজনা, উলুধ্বনি, তান্ত্রিকের মন্ত্র সব স্তব্ধ হয়ে গেল। চারপাশ শুনশান। চলতে থাকে সেই শব্দ হঠাৎ বন্ধ, একেবারে শুনশান, যেটাকে তোরে এই যুগের ছেলেরা পিন ড্রপ সাইলেন্স কস। এভাবে মিনিট 10 থাকার পর তান্ত্রিকের এক সহকারী একটা মোমের বাতি জ্বালায় দিল। সেই আবসা আলোর দিকে তাকাইলাম আর দেখলাম তান্ত্রিক মাটিতে বেহুশ হয়ে পড়ে আছে। একজন তাকে পানির ঝাপটা দিয়া হুশে আনে আর গ্রামের লোকদের বলে দেয় যে পরের দিন সকালে আসতে, আজ আর তান্ত্রিক মশাই কথা বলতে পারবে না। আমরা সবাই যে যার মতো ঘরে চলে যাই। পরদিন সকালে তান্ত্রিক বলে, অনেক খারাপ অবস্থায় আছিস তোরা সবাই। ওই মুর্দাকে বলি দিয়ে তার আত্মা দিয়ে একদল স্বার্থান্বেষী কুমতলবী তান্ত্রিক সাউদা করেছে এক আদমখোরের সাথে। যখন আমার ওস্তাদজি আমাকে ঠান্ডুর বলি হবার ঘটনা বর্ণনা দিচ্ছিল, আমি আমার নিজের শরীরের রাগে ফেটে যাচ্ছিল। সাধুতান্ত্রিক বেশি লোভের দল নিরীহ ঠান্ডু মিয়াকে অনেক ধন দৌলত পাইয়ে দেবার লোভ দেখিয়ে তার সাথে সখ্যতা গড়ে তোলে। তারপর সুযোগ মতো দিনক্ষণ দেখে অর্থালোভী মহাযজ্ঞের কথা বলে তাদের নরবলির জায়গা মতো ঠান্ডুকে ডেকে নিয়ে যায় হারামখোরগুলো। বেচারা ঠান্ডু সেখানে যায় খুশি মনে। তারপর প্রথম কিছু না বুঝলেও কিছু সময় পর বুঝে যায় তাকে ঠকানো হয়েছে। তারা তার ক্ষতি করার জন্য এখানে নিয়ে এসছে। তারা নিজেদের স্বার্থের জন্য তাকে ব্যবহার করতে চাইছে। ঠান্ডু যখনই পালাবার পথ খুঁজতে থাকে, ঠিক তখনই কয়েকজন এসে তাকে বেঁধে ফেলল আর তাকে ঘিরে নানা পূজা অর্চনা করতে শুরু করে। সবশেষে তাকে উবুত করে মরা কাঠে ফেলে এক কোপে গলা আলাদা করে দেয় হারামির দল। আহা, দেহটা নাকি কই মাছের মতো লাফাচ্ছিল। হারামিগুলো বাঁশ দিয়ে তার শরীরটা জাতা দিয়ে ধরে রাখে, কাটা গলা থেকে নির্গত রক্ত নিয়ে আদমখোরের নামে ভোগ দেয় আর বিনিময়ে তাদের চাওয়াগুলো পূরণের আবদার করে। তাদের ভোগ পেয়ে আদমখোর উন্মাদের মতো তাদের চাওয়া পূরণের আশ্বাস দেয় আর ঝাঁপিয়ে পড়ে মাথা ছাড়া দেহটার উপর। কলিজা সব নিয়ে যায়, গুড্ডা সব নিয়ে যায় আর হারামিগুলো ভোর রাতে মাথা আর দেহটা নিয়ে এসে খালের পাশে ফেলে দিয়ে যায়। সাউদা কেবল ঠান্ডুর প্রাণের বিনিময়ে হলেও এই আদমখোর তারপর থেকে তার ফায়দা নিতে শুরু করে পুরো গ্রামের উপর। আর সেই আদমখোর এখন পুরো গ্রামকে মরুভূমিতে পরিণত করার মত্ত খেলায় মেতেছে। তবে এর সমাধান একটা আছে, কিন্তু সেটা খুবই জটিল। এখন সমস্যা হলো মুর্দা কাফনের কাপড় গিলছে, মানে ঠান্ডুর লাশ কাফন গিলছে, যার কারণে আদমখোর গ্রামের অন্য লোকদেরও অপঘাতে মারছে। যেদিন লাশ তার সম্পূর্ণ কাফনের কাপড়টা গিলে ফেলবে, সেদিন থেকে শুরু হবে আদমখোরের আসল মরণ খেলা। এমনও হতে পারে যে এক রাতেই পুরো গ্রাম শেষ হয়ে যাবে। এখন যত দ্রুত সম্ভব কবর খুঁড়ে লাশের কাফন আবার পুনরায় দিতে হবে এবং তোমাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাকে আবারও দাফন দিতে হবে। আর লাশ উঠানো হলে তার সাথে আমি কিছু রেওয়াজ করব, যাতে আদমখোর তাকে ছেড়ে দেয়। এছাড়া কোনো বিকল্প পথ আমার কাছে নেই। গ্রামের মুরব্বীরা সবাই বলে, কোনো ব্যাপার না, আমরা আবার কবর খুঁড়ে নতুন করে দাফন করব। তখন তান্ত্রিক বলে, আরে এত সহজ কাজ নয়, আর এই সবার কাজও নয়। আমি এর জন্য একা একজনকে চাই, যে খুব সাহসী আর শক্তিবান ছেলে। তাকে আগামী অমাবস্যার রাতে একা গিয়ে কবর খুলে লাশ উঠাতে হবে। এতে তার নিজেরও প্রাণ সংশয় থাকবে। আমি আজ চলে যাব, আগামী অমাবস্যার রাতে এমন ছেলে জোগাড় করে আমাকে খবর দিবি, আমি আসব। গ্রামের সবার কপালে এবার চিন্তার ভাঁজ পড়ে গেছে। এমন ছেলে কোথায় পাবে? কে দেবে তার ছেলেকে এমন বিপদের দিকে ঠেলে? এভাবেই 2 দিন কেটে গেল। 3য় দিন রাতে আমি রুবিনাকে তার বাবার বাড়িতে রেখে এসে একাই ঘুমাচ্ছিলাম।
ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার খালের পাশে কাদার উপর দাঁড়ায় আছি। খালের উপরে আমার দিকে উল্টা কইরা একজন ঘুইরা দাঁড়ায় আছে। বেশভূষা দেখা আমি চিনা ফেলাইলাম এর কেউ না, আমার বাবাজান, যিনি আমার বিয়ার দ্বিতীয় রাইতে প্রথম এবং শেষবারের মতো আমার সাথে দেখা করছিল সামনাসামনি। তিনি মুখ উল্টা ফিরাই বলছে, সামাদ বেটা, দেখো গ্রামের এই বিপদের সময় নিজেকে কাজে লাগাও, এই অনেক পুণ্যের কাজ বাবা, মনে রাখো। গরু না বয় হাল, তাহার দুঃখ চিরকাল। তখনই আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে অবাক হই দুটো ব্যাপার খেয়াল করে। সেগুলো হলো আমার ঘর ভর্তি শিউলি ফুলের ঘ্রাণ আর আমার পা ভর্তি সদ্য লাগা খালের কাদা। আমি বেশ অবাক হইল, বুঝে গেলাম এটা বাবাজানের কাজ। অবাক করার ব্যাপার হইল, এবার আমি ভয় পাই নাই। স্বপ্নের ব্যাপারে 7-5 না ভাইবা পা ধুয়ে এসে আমি আবারও ঘুম দেই। সকালে আমার রাতের স্বপ্নের কথা মনে হইল। ভাবলাম বাবাজান হয়তো কোনো কিছু ইশারা দিল, কিন্তু কিসের সংকেত এটা বুঝলাম না। আমি মনে মনে বললাম, বাবাজান কিছু বলার থাকলে খুইলা বলতো, এমন ঘুরপাক খাওয়া কথা আমি বুঝি না। সেদিন রাতে বাজার থেকে একা একা বাড়ি ফিরতেছিলাম। গ্রামে ঢুকার সময় একটা 3 রাস্তার মোড় আছে। একটা রাস্তা গেছে কবরস্থানের দিকে, একটা গ্রামে আর একটা বাজারে। আমি 3 রাস্তার মোড়ের কাছাকাছি এসে খেয়াল করলাম বাবা দাঁড়ায় আছে। আমি যতই আগাইতেছি আমি ততই দূরে যাইতেছিলাম। তিনি যতই দূরে যাইতেছিল মনে হইতেছে তিনি আমার থেকে নির্দিষ্ট একটা দূরত্ব রাখছে আর কি। আমি 3 রাস্তার মোড়ে মাঝামাঝি আসলে তিনি কবরস্থানের রাস্তায় দাঁড়াইছিল। তিনি সেখান থেকে আমাকে হাতের ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করলো। ইশারা দিতেছিল কবরস্থানের দিকে, কিন্তু অন্ধকারে আবসা আবসা দেখতে পাইলাম এই ইশারা। এবারও আমি তেমন কিছু বুঝলাম না। বাড়ি গিয়া দেখি বউ আজও বাপের বাড়িতেই ঘুমাইতে গেছে, কারণ তার বাপের বাড়িতেও আমার পাশের বাড়িটাই। ঘরে আইসা খাইয়া ঘুমাই পড়ি। হঠাৎ ঘুমের মাঝে আমি ঘরের দরজা খট কইরা খোলার আওয়াজ পাই। আমার ঘুম ভেঙে গেল। দরজার দিকে তাকাইতেই দেখতে পাই অর্ধ গলা একটা শরীর কিনিয়া কেউ দাঁড়ায় আছে দরজার সামনে। ছোপ ছোপ দাগওয়ালা সাদা কাফনের কাপড়। আমার বুঝতে দেরি হইল না, এটা ওই ঠান্ডু মিয়া, সেই আদমখোর জিনটা যে এবার আমারে ভয় দেখাইতেছে। আমি জ্ঞান হারাই ফেললাম। জ্ঞান হারাবার আগে শুধু একটা কথাই কইছিলাম যে, বাপজান আপনি কই? বেহুশ অবস্থায় কতক্ষণ ছিলাম আমি জানি না, তবে যখন হুশ ফেরে তখন টের পেলাম শিউলি ফুলের গন্ধ। চোখ মেলা দেখি আমি বিছনার পাশে দাঁড়ায় আছে বাপজান। চোখ মেলতে দেখে তিনি আমার কপালে হাত বুলাইলেন। তারে বললাম, বাবাজান, কে জানে আসছিল আমার কাছে, আমি তো ভয় পাই না, তাইলে ওকে দেখে কেন ভয় পাইলাম? তিনি বললেন, বেটা ভয় নাই, আল্লাহ আছে, আর মৃত্যুকে সামনে দেখলে যে কেউই ভয় পাবে, এটা স্বাভাবিক। আমি বললাম, 2 দিন যাবৎ আমার কিসের ইশারা দিতেছেন আপনি? আমি তো বুঝলাম না কিছু, পরিষ্কার হয়ে বললেই তো পারেন। তিনি উত্তরে বললেন, বেটা তুমি তো তোমার সামনে আসতে নিষেধ করেছিলে, তবু আসার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, কারণ তুমি নিজে থেকে আমাকে একেবারে ডাকোনি। এই যে আজ নিজে মুখে ডেকেছো, দেখো আমি এসে গেছি। আমি বললাম, তাহলে এবার বলেন তো কি বলতে চাইতেছিলেন? তিনি বললেন, বেটা তোমার গ্রাম আদমখোরের কবজায়। ঠান্ডুর কবর খুঁড়ে গিলতে থাকা কাফন বের করে নতুন ভাবে কবর দেয়া না হইলে গ্রাম সত্যি মরুভূমি হয়ে যাবো গা। ওই আদমখোর মরুভূমি করে ফেলাইব। ভয়ে কেউ এই কাজ করতে আসবে না গ্রামের, এটা আমার বোঝা হয়ে গেছে। এখন তুমি যদি চেষ্টা করে দেখো তাহলে আমার বিশ্বাস তুমি সফল হবা। আমি বললাম, বাবাজান কিভাবে কি কাজ করব? আমার ঘরে স্ত্রী আছে, পোয়াতে আছে, যদি আমার কিছু হয়ে যায়? তিনি বলে, আরে বেটা সাহস আর ভরসা রাখো, আমি তো আছি, কিছুই হবে না, একটু তো ঝুঁকি আছেই, তবে সব আমি তোমার শিখাই দিব। তার কথায় কেন যেন আমি না বলতে পারলাম না। বইলা দিলাম, আচ্ছা ঠিক আছে, কিভাবে কি কর্তব্য শিখাই দিয়েন। তিনি বললেন, সব সময় মতো সব হবে। গ্রামের সবার সাথে কথা বইলা তান্ত্রিককে খবর দাও। আমি ঠিক আছে সূচক মাথা নাড়ায় তাদের বিদায় দিই। পরদিন বাড়ির লোকেরা অনিচ্ছা সত্ত্বেও আমার গ্রামের মুরব্বীদের ডাইকে আমার ইচ্ছার কথা বলি, তান্ত্রিকরে খবর দিতে বলি। গ্রামের সবাই টেনশন মুক্ত হয়ে গেল। তারপর থেকে খাতির যত্ন করতে লাগলো আমার। বিকেলে তান্ত্রিক আসলো গ্রামে, সব শুনে সন্ধ্যায় আমাকে নিয়ে বসলো। তিনি আমার 2টা মন্ত্র শিখাইলো আর বলল, প্রথমটা কাজে রওনা হবার আগে 21 বার পরে নিজের শরীরে ফু দিবা, আর দ্বিতীয়টা কাজ শুরু করার সময় যখন মনে মনে জয়ী পা ডানে বায়ে ফু দিতে বলল,
তিনি বলেন, এই মন্ত্র পরে লাশের গাতে আলতো আঘাত করলে কষ্ট পাবে আজ সে আদমখোর, গায়ের মধ্যে, শরীরে। আরো নানা কথা বলে সাহস জোগাচ্ছিল আমার। একটু পরে তিনি সাদা চকের গুঁড়োর মধ্যে কিছু একটা হাতে নিয়ে আমার কপালে দিয়া দিল, আর সেই হাত কপালে রেখেই চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন কইতে লাগলো। হঠাৎ একটু পর দেখলাম চোখ খুইলা আমার দিকে অবাক দৃষ্টিতে কেউ তাকাইয়া বললেন, কি রে বেটা, তুই তো নিজেই সমস্যার সমাধান করতে পারতি, খামখা আমারে রাখতেছস কে? আমি অবাক হয়ে বললাম, তান্ত্রিক মশাই কি বলেন এগুলো আপনি? তিনি বললেন, বাপুরে, কার সাথে কথা বলিস তুই? কার সাথে দেখা হয় তোর? তার ক্ষমতা সম্পর্কে তোর বিন্দু মাত্র ধারণা নাই। তিনি অনেক ক্ষমতাবান জিন। আমি বুঝলাম তিনি বাবাজানের কথাই কইতেছে। তিনি বলেন, বাপু, আমার আর তোকে কিছু শেখাতে হবে না, যা শেখার তিনি তোকে শেখাবে। আজ রাতে তিনি যদি তোর সাথে দেখা করতে আসে, তাকে আমার প্রণাম দিবি। আমি তান্ত্রিককে বললাম, সব ঠিক আছে, কিন্তু বাবাজানের খোঁজ আপনি কেমনে পাইলেন? তিনি উত্তর দিলেন, সাধনা বেটা, সাধনা। সাধনা কর, তুই অনেক কিছু বুঝবি, পাবি। এই বলে তিনি আমার বাড়ি যেতে বলে। রাতে বাড়ি ফিরে দেখি রুবিনা ঘরে এসছে। দুজনে খেয়ে ঘুমাতে গেলাম। রুমিনা ঘুমিয়ে গেল, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ শিউলি ফুলের সুবাস আসলো, আর তখনই দরজায় 2 বার টোকা দেওয়ার শব্দ। বুঝলাম বাবাজান আসছে। আমি ঘর থেকে বাইরে হয়ে দেখে তিনি দাঁড়ায় ছিল। আমাকে পুকুর ঘাটের দিকে ইশারা করলো। সেখানে বৈশাখ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর হঠাৎ কাঁধে তার স্পর্শ অনুভব করলাম। তিনি এসে আমার পাশে বসলো। বিশাল দেহ তার, কিন্তু আমার নিজের ছোট্ট শিশু মনে হইতেছিল। তিনি বলল, সামাদ বেটা, তোমার প্রস্তুতি নেবার জন্য আজকের রাতটাই সময় আছে। আমি তাকে তান্ত্রিকের কথা বলতে তিনি বললেন, আমি সব জানি। সে তোমাকে 2টা মন্ত্র দিয়েছে, সেগুলি কাজে লাগাও, আর বাকিটা আমি দেখে নেব। দূর থেকে সব সময় তোমার উপর নজর আমার থাকবে। কাল রাত অমাবস্যার রাত। এই রাত কেবল তোমার গ্রামের লোকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নয়, তোমার নিজের ভাগ্য পরিবর্তন হবে এই রাতের পর, আশা রাখি। আমি তার এই কথাটার শেষ অর্থ বুঝিনি, কেন তিনি এই কথাগুলো বলছিলেন। তিনি যাবার আগে বলে গেলেন, সামাদ, মনে রেখো, অমাবস্যার 2য় প্রহরেই কিন্তু কাজ হাসিল করতে হবে। তারপর আবারও দূরে অন্ধকারে তিনি হারিয়ে গেলেন। আমিও ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে বেশ দেরিতে আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে নিজেকে অসম্ভব রকম তরতাজা আর প্রফুল্ল রাখছিল। সন্ধ্যায় গ্রামের সবাই আমাকে তান্ত্রিকের কাছে নিয়ে গেল। দেখলাম তান্ত্রিক কোনো পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখে বললেন, সামাদ, আজ তোমার জীবনের একটি অগ্নি পরীক্ষা হতে চলেছে। বাপু, মনে রেখো, সাহস হারালে চলবে না, কিন্তু মনের কোনো ভয়কে স্থান দেওয়া যাবে না। অনেক কিছুই ঘটতে পারে সেখানে, কিন্তু মাথায় রাখতে হবে সবই কেবল আদমখোরের মায়া আর সাজানো পাতানো জাল। কোনোভাবেই পা পিছলে সেই জালে পড়া যাবে না। যাই আসুক আর যত কিছুই হোক, ভয় পেলে চলবে না। রাতের প্রথম প্রহর তুমি একবার পুজো শেষ করে আমার মন্ত্র পড়ে ফু দিয়ে দিলেন। তিনি বললেন, আমি আবার যজ্ঞে বসবো। তুমি না আসা পর্যন্ত যজ্ঞ চলবে। যখন ইশারা দেব, তখন বাকিরা তোমাকে নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাবে। কোনো দিকে নজর না দিয়ে কবর খুঁড়ে লাশ বের করে নিয়ে তবেই ফিরবে। আশীর্বাদ রইল। এগুলো বলে তিনি আবারও যজ্ঞ করতে বসলেন। রাতের 2য় প্রহর শুরুতেই তিনি ইশারা দিলেন। আমরা রওনা দিলাম কবরস্থানের দিকে। গ্রাম থেকে বেরিয়ে রাস্তা ধরতেই নেমে এলো মুষলধারার বৃষ্টি। কুপি বাতি সব নিভে গেল। একজনের হাতে থাকা 3 ব্যাটারির টর্চ আর বিদ্যুৎ চমকানোর আলোয় রাস্তায় নেমেছিলাম। 3 রাস্তার মোড়ে আসতেই হঠাৎ গড় গড় করার প্রচন্ড শব্দ। রীতিমতো চিৎকারে হুঙ্কার দিচ্ছে কেউ। লোকজন তাকিয়ে দেখে সেই ঠান্ডু মিয়া দাঁড়িয়ে আছে থিরে ঠিক 3 রাস্তার মোড়ে। লোকজন তো সব পালিয়ে যায় আমাকে একা রেখেই, কিন্তু আমাকে তো পালালে হবে না, কারণ আমি জানতাম এমন কিছু হবে। সাহস নিয়ে মন্ত্র পড়তে পড়তে এগিয়ে গেলাম। আমার এগিয়ে যাওয়া দেখে অবয়বটা গায়েব হয়ে গেল। আমি অন্ধকারে নিজের আন্দাজ আর বিদ্যুৎ চমকানোর আলোয় পথ চলতে চলতে কবরস্থানে প্রবেশ করি। ঠান্ডুর কবরের থেকে যখন একটু দূরে দাঁড়িয়ে আছি, তখন আকাশ চমকানোর আলোয় দেখলাম কবরের পাশে কাফন পরা অবস্থায় হাঁটু মুড়ে বসে আছে একটা লাশ। একা আমি বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছি। এই দৃশ্য দেখে আমার পিলে চমকে ওঠে। তবুও সাহস জুগিয়ে কবরের দিকে এগিয়ে গেলাম মন্ত্র পড়তে পড়তে।
কাছে গিয়ে দেখলাম সেখানে আর কেউ নাই। এখন গত রাতে বাপজান আমারে শিখাইছিল যে খারাপ শয়তান লাশ নিজের কবজায় রাখলে সেই লাশ কিন্তু খারাপ হয় না। তাই মন্ত্র পড়তে পড়তে কবরের মাটি সরানো শুরু করলাম। তখন খেয়াল করলাম পাশের কবরের ভেতরে কুপিয়ে কুপিয়ে মাটি খোঁড়ার শব্দ হচ্ছে। মনে হচ্ছে কবরের উপরের মাটিগুলো নিচেকেও বারবার ধাক্কা দিচ্ছে, মাটিগুলো কাইপে কাইপে উঠতেছে। তখন আমি মাটি সরাচ্ছি, আবার খেয়াল করলাম কবর থেকে কেউ গলা পরিষ্কার করার মতো আওয়াজ করলো, এরকম টাইপের। বৃষ্টির মাঝেও কান পাইতা সেটা শোনার চেষ্টা করলাম, কিসের আওয়াজ। একটু পর কবর থেকে পুরুষ কণ্ঠে আমার নাম ধরে কাউকে ডাকতে শুনলাম। বলছে, সামাদ মাটি সরাস না, তুই নিজের ক্ষতি ডাকে আনিলু রে বাবা, তুই একটা বোকা বেটা ছাওয়া। আমার মনের কিঞ্চিত ভয়টা কেমন যেন বিগড়ায় উঠল। বুকের হালকা কাঁপুনি নিজেই টের পাচ্ছিলাম। কিন্তু সেই সময় মনে পড়ল তান্ত্রিকের কথা। তিনি বলছিলেন অনেক কিছুই ঘটবে, অনেকেই ডাকবে, কান দিবার পারবা না বাপু। আর কথার জবাব তো দূরের কথা, ভুলেও ঘাড় ঘুরাইয়া তাকাইবা না। সেগুলা পাত্তা না দিয়ে আমি মাটি সরাই চলতেছি। কয়েক সেকেন্ড পর কণ্ঠটা আবার বলল, এবার করুণ সুরে, সামাদ, ও সামাদ, এমন করিস না সামাদ, তুই মোর কথা শোন, অনেক ধনী করিয়া দেম তোকে, মেলা লাভ হইব তোর। একবার শোন না কেন বাপ, এই কামটা করিস নে বাপ, ওই তুই মোর মতো কথা চালিয়ে দেখে কতর অনেক লাভ হইবে। আমি মন্ত্র পড়তে পড়তে সেদিকে একবার ফু দিতে এই কণ্ঠটা চুপ হইয়া গেল। মাটি সরানো শেষ হইল। কবরের পায়ের দিকে কয়েকটা বাঁশের চলি সরিয়ে আকাশ চমকাবার আলো দেখলাম। লাশের পা দেখা যাচ্ছে না, মনে হলো জায়গাটা খালি। ধুক করে উঠলো আমার বুক। আর তখনই শুনতে পাচ্ছিলাম আমার স্ত্রীর কণ্ঠ। সে আমার ডাকতেছে আর বলতেছে, এগুলো বাদ দিয়া তাড়াতাড়ি আইসো মোর কাছে, মোর বাচ্চা হইবার বেদনা উঠছে, মুই আর বাঁচিম না, মোর ছাওটাকে দেখে রাখো। তখন বুকটা ফেটে যাচ্ছিল, মনটা চাইলো পেছনে ফিরে তাকাই, কিন্তু তবুও ভেতরে সাহস আর শক্তি জোগাই। বিচলিত না হইয়া মন্ত্র পড়তে পড়তে নিজের কাজ করতে থাকি। সবগুলো চালিয়া অথবা চাটাই সরাইয়া দেখতে পাই ঠান্ডুর লাশ আধ বসা অবস্থায় হেলান দিয়ে আছে। আমি কবরে নামি, দেখলাম তার মুখে কাফনের কাপড় অনেকটা ঢুকে গেছে, অনেকটা বলতে বেশিরভাগটাই। আর গলায় যে সুতা দিয়ে সেলাই করা ছিল তা প্রায় খুলে গেছে। দেখলাম গলা দিয়া সাদা কাপড় পেটের দিকে চলে গেছে। প্রচন্ড ভয় পাইতেছিলাম, কিন্তু মন্ত্র পড়ে চালাই যাচ্ছি, মন্ত্র পড়তেছি কন্টিনিউয়াস। যাই করছি, যাই দেখছি, একমাত্র ভরসা আকাশ চমকাবার আলো। আমি একটা হ্যাঁচকা টান দিই কাফনের কাপড়টা, মুখ থেকে সেটা বের হয়ে আসে। কিন্তু তখনই দেখলাম ঠান্ডু আমার দিকে চোখ মিলে তাকাইল। আপনি ভাবতে পারেন কবরের মধ্যে কেউ বইসা আছে। আমি লাশটার মুখের থেকে কাফনের কাপড়টা সরাইলাম, আর চোখটা হঠাৎ করে খুলে ফেলা মিলে তাকাইলো। দাঁত দিয়ে কাপড়টা চেপে ধইরা আর দাঁত চেপে ধইরা হি হি করে হাসতে লাগলো। দেখলাম সেই দাঁত থেকে আলো বাড়িতেছে। সে সময় আমার গায়ে ভেজা মাটি ছুঁড়া মারতে থাকে চারিপাশ থেকে কে যেন। উচ্চ স্বরে মন্ত্র পড়তে পড়তে আবারও জোরে হ্যাচকা টান দেই কাপড়টা দিয়া। টান দেওয়ার সাথে সাথে সে কাপড় বের হয়ে আসে। আর শুনতে পাই জঙ্গলের ভেতরে কারা জানি চিৎকার করতেছে, কান্নার শব্দ, চিৎকারের শব্দ, প্রচন্ড চিৎকারের শব্দ। কাকেরা পাগলের মতো কাকা করতেছে। তখনও বৃষ্টি তীব্র। সেই সময় সেই জিন মানে আদমখোর কবরের চারিপাশে নানা রূপে ছুটাছুটি করতে শুরু করে। একবার আমার স্ত্রীর রূপে ছুটে, আরেকবার তান্ত্রিকের রূপে ছুটে আমারে বাধা দেয়। কিন্তু আমি তো কিছুতেই হাল ছাড়ি নাই। কাপড়টা কোনো মতে লাশের গায়ে পেঁচাই দিই। তখনই আবার আমার মায়ের কণ্ঠে কে যেন আমারে ডাকতে শুরু করে। প্রচন্ড জোরে আমার গায়ে ঢিল মারতে থাকে। ব্যথায় আমার প্রচন্ড রাগ উঠা যায় শরীরে। রাগের চোটে আমি মন্ত্র পড়তে পড়তে লাশের শরীরে টোকা দিতেছিলাম, আর টোকা দেওয়ার লগে লগে লাশ কাঁপতেছিল। আমি সেই আদমখোরকে কষ্ট দিতেছিলাম। একটা সময় সেই লাশটা মনেতে শীতে কাঁপতেছে থরথরায়া। ঠিক তখনই আমি দেখলাম কালো একটা ছায়া কবরের কাছে এসে দাপড়াইতেছে। বুঝা গেলাম আদমখোর কষ্ট পাইতেছে। হঠাৎ ছায়াটা এসে আমাকে ধাক্কা দিয়া ফালাই দেয় কবরের ভিতর। আমি লাশের উপর পইরা যাই। তৎক্ষণাৎ লাশটা ঘুইরা আমাকে চাইপা ধরে। মাটিতে কিছুই করতে পারতাছি না আমি।
বৃষ্টির পানিতে কবর বইরা গেছিল। আমারে যে লাশটা জড়ায় ধরছে, আমার ছাড়তাছে না, আমার কানে পানি ঢুকে গেছে। আমি কইলাম, বাবা যান কই আপনি? আমার মন্ত্রটা পড়তে লাগলাম। হঠাৎ অদ্ভুত শব্দে চিৎকার ভাইসা আসলো চারিপাশ থেকে। মনে হইতেছিল একদল কুকুর শিয়ালকে কেউ পিটাইতেছে, আর কুকুরগুলি চেঁচাইতে চাইছে, পালাই যেতেছে। ঠিক তখনই মনে হইল লাশটা এখন আর ধরে না, ধইরা নাই, আমাকে নিস্তেজ হয়ে গেছে। আমি সেটাকে আমার উপর থেকে সরায় হামাগুড়ি দিয়া বসি, আর লাশটাকে কাঁধে নিয়ে কবরের উপর আসার চেষ্টা করি। তখন আর বৃষ্টি নাই। লাশটা কাঁধে উঠে কবরের পাশে রাখি। তখনও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইতেছে। সামনের দিকে তাকাতেই বিদ্যুতের আলোয় এক ঝলক দেখতে পাইলাম বাবাজান দাঁড়ায় আছে কবরের গেটের সামনে, আর হাতে লাঠির মতো একটা কিছু দেখলাম। একটা কুকুর সামনের দিকে দৌড়াইতেছে। উচ্চ স্বরে বললে, বেটা তাড়াতাড়ি লাশটা নিয়ে বেরিয়ে আসো, দেরি করো না। এই প্রথম তার মুখে বাংলা ছাড়া অন্য ভাষায় শুনলাম কিঞ্চিত। আমি লাশটা কাঁধে নিয়ে কবরস্থান থেকে বের হয়ে 3 রাস্তার মোড়ের কাছে এসে হাঁটা দিলাম। বাবাজান আমার সামনে চলতেছে। 3 রাস্তার মোড়ে আসতেই গ্রামের লোকেরা আমার কাছে লাশ নিয়ে নেয়। তারা আমার কাছ থেকে দ্রুত গ্রামের দিকে রওনা দিলাম যে সবাই মিলে। গ্রামে এসে লাশটাকে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিতেই তান্ত্রিক লাশের কাছে সবাইকে সব এসে দূরে সরে যেতে বলল। তিনি লাশের চারিপাশে সিঁদুর দিয়ে গোল বৃত্ত এঁকে দিল, আর সেই বৃত্তর মাঝে বৈশা লাশের দিকে মুখ ফেরাইয়া মন্ত্র জপতে শুরু করলো। গ্রামের বাকিদের মতো আমিও দূরে দাঁড়ায় কেবল তান্ত্রিকের কার্যকলাপ দেখতেছি। এক পর্যায়ে তান্ত্রিক তার হাতে কিছু ধুলা নিয়া মন্ত্র পইরা ফুল দিল লাশের গায়ে। দেওয়ার লগে লগে লাশ কাইপা উঠল। হেজাক লাইট তখনকার আমলের মশাল জ্বালানো ছিল। সে আলো স্পষ্ট দেখতে পেলাম লাশের কাটা গলার ঘাটা যে বিশ্রী আকার, এবং সেটা রক্তের মতো ফিনকি দিয়ে কেমন একটা কালো জিনিস বাইরেতে লাগলো। দেখতে রক্ত মনে হলো, রক্ত না। তান্ত্রিক আরেকবার ধুলি পইরা লাশের গায়ে ছিটা দিতেই লাশটা কেমন জানি খিচুড়ি রোগীর মতো হাত পা টান করতে শুরু করে। তান্ত্রিক তার ঘাড়ের লাল কাপড় দিয়ে লাশটা সম্পূর্ণ ঢেকে দিল। এসব আমি সহ গ্রামের বাকিদের সবার সামনে ঘটতেছে। কয়েক মুহূর্ত পর সবাই শুনতে পাইল লাশের কাছ থেকে ফোঁস করে নিঃশ্বাসের আওয়াজ আসতেছে। ঠিক কেমন যেন রাগান্বিত ষাঁড় ফোঁস করতেছে। উপস্থিত সবাই সবাই চমকায় গেল মৃত লাশের এমন আওয়াজ শুই না। অনেকে ভয়ে দৌড় দিয়া বাড়ি পালায় গেছে। আমার ব্যাপারটাতে কোনো ভয়ই রাখতেছিল না, কারণ কিছু সময় আগে আমি এর থেকে ভয়ের দৃশ্য দেখছি। এই পরিস্থিতিও কেমন জানি আমার মনে হাসি লাগতেছিল। ভাবতেছিলাম এতেই এমন অবস্থা, কবরস্থানে ওই সময় থাকলে না জানি আরো কি অবস্থা হতো। লাশের ফোঁস আওয়াজ শুরু হইতেই তান্ত্রিক জিজ্ঞেস করে, কি রে আর কত জ্বালাবে গ্রামের মানুষগুলোরে? আত্মা কি তোর কাছে খেলা জিনিস নাকি? এই বলে তান্ত্রিক তার লাঠি দিয়ে মাটিতে আঘাত করতে থাকে। আঘাত করাতে ফোঁসের আওয়াজ বাইরে গেল। এক পর্যায়ে লাশের কাছ থেকে আঞ্চলিক ভাষায় আওয়াজ আসলো, ওরে মুরুক্ষ তান্ত্রিক, তুই নিজেকে খুব বড় মনে করিস নাকি রে? মুই শ্রেষ্ঠ, মুই সবার চাই শ্রেষ্ঠ। তুই যতই মন্ত্রে পাকির চালিস না কেন, তুই মোর কিছুই করবার পারবো না। মুখে খুশি করিবার জন্য এই মুর্দাক বলি দিছে, তার উপরও তারা পাইছে। তুইও মোর শ্রেষ্ঠতা স্বীকার কর, তোকে অনেক ক্ষমতা দিম, যা। এটা কোনো লাশ তুলি নিয়ে আসা নাটক করিবা দরকার নাই, লাশ মাটিতে পুঁতি থুইয়া যা। লাশের এমন কথা বলার দৃশ্য দেখা গ্রামের 2-1 মুরব্বী সবাই ভয় পেয়ে গেল। ঠিক তখনই তান্ত্রিক আবারও মাটিতে আঘাত করতে শুরু করলো, আর বলতে থাকলো, গ্রামের মানুষগুলোরে কেন মারতেছিস? এক ঠান্ডুকে মেরে তোর শখ মেটে নাই? গ্রামের দিকে তোর নজর কেন? ভালোই ভালো চলে জানালে ব্যবস্থা নিব। লাশের কাছ থেকে শব্দ আসলে, না মই ঠান্ডুক মারো নাই, ঠান্ডু তো মৈচ্ছর নিজের লোভের কারণে। মো একটা নরবলির দরকার আছিল, ওই 3 বল দেখে ক্ষমতার লোভ দিয়া নরবলি দেবার জন্য লেলাই দিছম। আর 3 বলতে সহজ সরল লোভী লোক পাইছে ঠান্ডু মিয়াক, কি আর করবার। ওরা ঠান্ডুক ধন দৌলতের লোভ দেখালো, এই বোকাও লোভে পড়ে গেল। শেষে ডাকি আনিয়া মোর জন্য বলি দিয়া দিলে এই লোভীটাকে। ইস্কি সাদরে, গলা থেকে ফিনকি দেওয়ার পর রক্ত স্বাদ কি স্বাদ বুঝবি তুই? ওই তুই বুঝবি না, ওই তুই এই জিনিস খাইস নে। বলে রাখি, এখানে এন্টিটির 3টা বলদ বলতে সেই স্বার্থান্বেষী তান্ত্রিকদেরকে বোঝানো হয়েছে, যারা ঠান্ডুকে বলি দিয়েছিল স্বার্থ হাসলের জন্য।
তখন তান্ত্রিক বলে, তাহলে গ্রামের বাকিদের কেন মারলি? তারা তো বলি হয় নাই, তাদের কি দোষ ছিল? তুই কি বুঝবো রে রক্তের কি নেশা। যতক্ষণ ফোটা ফোটা রক্ত পড়ল মুই চাটিয়া গেনু। আকি শান্তি সেই রক্তের স্বাদ। রক্ত শেষ, কলজা খান চিড়িয়া খাইনু। জানিস না সেই কলজার কি এক অমৃত স্বাদ। তারপরে ছ্যাপড়াটা চিড়িয়া খাইতে গেলে মজা লাগলো না। কি তিত্তা, বিশ্বের মতো তিত্তা। জঙ্গলে ফেলে দিনও আধা খাওয়া ফেপড়াটা। পরে ভাবিনি ওই লাশ তো এখন মোর নামে উৎসর্গ করে দিছে আত্মা। এই দেহ মোর, তাই কবরে ঢুকিয়া লাশের উপর মই শক্তি খাটাইনু। লাশ কাপড় গিলিল আর তাতে মোর শক্তি বাড়িল। কিন্তু ওই যে রক্তের নেশা, এই নেশা মোরে চাপিয়া বসিল। একের পর এক মানুষ মারিল রক্তের আশায়, কিন্তু আর আগের মতো মজা লাগিল না রে। তাই ওই বতিন বল দেখ আবার লোভে দেখাইনু পূজা দিয়া নর বলিতে আর শক্তি দিন তোদের। কিন্তু তার আগেই তো লাশ তুলি আনিল তোরা। এই বেটা সাওয়া জীবনও লাশ আনিবা পাইলে না হয়, কিন্তু তার এর সাথেই ওই চামচা মুখে পরস্ত করিয়া লাশটা তুলি আনিছে। কিন্তু মুই কাউকেই ছাড়িবার নাও, তুই মোর কথা না শুনলে তোকেও ছাড়িম না। এই কথা শুনে তান্ত্রিক রাগে বলতে থাকে, আমাকে মারবি? একবার দেখ কাকে না কাকে ছাড়ে, নিজে আগে আমার হাত থেকে বেঁচে দেখা। এই বলে আবার ধুলা পড়া লাশের কাছে ছিটাতে থাকে, লাশের গায়ের মধ্যে। আর লাশ কেমন মুচড়ামুচড়ি করে। এক পর্যায়ে লাশের মাঝে এন্ট্রি বলে যে, ওরে ছাড়িয়া দে রে, মুই আর পারিবাম না রে, ছাড়িয়া দে, মুই চালিয়া যা মাথা আসিম না, মোকে ছাড়িয়া দে। এক পর্যায়ে সব শুনশান হয়ে গেল, বুঝা গেল যে সেইখানে নাই, সব শান্ত হয়ে গেছে। তান্ত্রিক মুরব্বীদের বলল যে দ্রুত নতুন কাফন পরানো গোসল সেরে, আর আমার দিকে তাকিয়ে বলল, বাপুরে প্রস্তুত হও, আবার তোমার কাজ শুরু। আর একটু সহ্য করো, লাশ নিয়ে শেষ রাতেই কবরস্থ করে আসো। তোমার একাই যেতে হবে, মনে রেখো এবারও কিন্তু কিছুর সামনা করতে হতে পারে, বিচলিত হওয়া যাবে না। কিছুতেই মনোযোগ হটিয়ে সেদিকে খেয়াল নেওয়া যাবে না। কাজটা সফলভাবে করো, দেখবে জীবনে অনেক অজানা হিসাবের উত্তর পেয়ে যাবে। লাশের নতুন কাফন শেষে আমি লাশ কাঁধে নিয়ে একাই রওনা দিলাম। মনে হচ্ছে পুরো 3-4 জন লোককে আমি একাই কাজে চাপিয়ে হাঁটছি। অনেক ভারী লাগছে লাশটা। একা একা হেঁটে চলেছি আর নানা প্রশ্ন জাগছে মনে, যে কিভাবে আমি এই কাজ করলাম। সবাই এত ভয় পেল, আমি কেন তেমন ভয় পাচ্ছি না? এমন শয়তানের সাথে কি করে আমি একা পেরে উঠলাম? কিভাবে এত কম সময়ের মাঝে কবরের মাটিটা খুঁড়ে ফেললাম? এ তো খালি হাতের কাজ না। এই কাজটা কেবল আমার হাতেই কেন হচ্ছে? গ্রামে তো আরো লোক ছিল। আমি আব্দুল সামাদ তো সাধারণ একটা মানুষ। কেন আমি এই কাজ একা করতে পারছি? কেন এই লাশ এত ভারী লাগছে? প্রশ্ন খালি মাথায় ঘুরপাক খাচ্ছিল। এসব ভাবতে ভাবতে কবরস্থানে চলে আসি। এতক্ষণ কিভাবে রাস্তা চলে এলাম বুঝলামই না। এখন আমার লাশ কবরে রাখার পালা। লাশ কবরে রেখে আবার বাঁশের চালিয়াগুলো আমি একে একে সাজাতে লাগলাম। মনে হচ্ছিল আশপাশের গাছগুলি থেকে ঝাঁকে ঝাঁকে জলে হলুদ চোখ আমার দিকে চাইয়া আছে। হুটটা বাদরের মতো চেঁচানির মতো শব্দ আসতেছিল, কতগুলো পশুর শব্দ আসতেছিল। মনে হইতে লাগলো আমার পিছে এই বাঘ এসে হুঙ্কার দিতেছে। আবার শুনতে পাইলাম কবরস্থানের বাইরে শুয়োরেরা মারামারি করতেছে। শুকর কি চি চি শব্দ আসতেছে। আশপাশে ঝড়ে বাতাস গায়ে না লাগলেও মনে হইতেছিল শো শো বাতাসের শব্দ পরিষ্কার আমার কানের মধ্যে আসতেছে। গাছপালা ভাঙা যেতেছে মটমট কইরা। আমি বুঝছিলাম সবই ছলনা। চালিয়াগুলো বিছিয়া মাটি দিতে লাগলাম। শেষ মোট মাটিটা কবরের উপর দিয়া উঠে দাঁড়াইতে আমার মনে হইল দুনিয়াটা কেমন জানি নিস্তব্ধ আর শান্ত হয়ে গেছে। আমার শরীরের মাথা থেকে পায়ের পর্যন্ত শীতল একটা বাতাস বয়ে গেল। মনে হইতে লাগলো এই শীতল শিহরণ আমার শক্তিরে একেবারে নিংড়া বাইর করে দিতেছে। আস্তে আস্তে সব শক্তি আমি হারায় ফেলাইলাম। আমার দাঁড়িয়ে থাকার শক্তিটা পর্যন্ত ছিল না। আমি মাটিতে পড়ে গেলাম। শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াইতে পারতেছিলাম না। কেবল শুধু চোখটা খুলে দেখতে পাইতেছি যদ্দূর এদিক সেদিক যাওয়া যায়। আমার মাথাটা ঝিমঝিম করতেছে। দেখলাম বৃষ্টির পরের আকাশটা বেশ পরিষ্কার, শুকতারা দেখা যাইতেছে।
অন্ধকারে আকাশের নিজের একটা আভা দেখা যাইতেছে। আমার মনে হইতে লাগলো চোখের সামনের প্রকৃতিটা আমারে কিছু বলবে। মাটি, আকাশ, দূরের গাছ, তারা সব কিছুই আমারে বলতে চায়। একে একে আমার এতক্ষণের মনে জাগা সব প্রশ্নের উত্তর তারা আমারে দিতেছে। তারা বলতেছে, তোমাকে যে সৃষ্টি করছে সে তোমার প্রতিপালক, যে তোমাকে অন্ন দেয়, যে তোমাকে আজ সবার থেকে আলাদা করেছে, সে তো আর কেউ নয়, তোমার প্রতিপালক, তোমার অন্নদাতা, তোমার শক্তিদাতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, সর্বস্রষ্টা মহান রাব্বুল আলামিন। কখনো ভেবেছিলে এই দুঃসাহসিক কাজ করতে হবে তোমাকে? ভেবেছিলে এমন কাজ তুমি করতে পারবে? কিন্তু দেখো, তোমার মালিক, তোমার জানের মালিক তোমাকে আজ সেই তৌফিকও দান করেছে। আমার মনে হইতে লাগলো আমি সব প্রশ্নের উত্তর পাইয়া গেছি। দূর থেকে বাবা জান আমার দিকে আসতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নাই। হয়তো অল্প কিছু সময় আমার জ্ঞান ফিরে। বাবা জানের কোলে আমি হেলান দেওয়া। আশেপাশে তাকায় দেখলাম এটা গ্রামের 3 রাস্তার মোড়ের পাশের ধান খেতের আইল। তিনি আমার দাঁড় করাইয়া দিল, বলল, যাও, গ্রামে তোমার সবাই অপেক্ষা করতেছে। কিন্তু আমি তো দুর্বল, মাতালের মতো ডুলতে ডুলতে আমি গ্রামে ঢুকি। তান্ত্রিক আমারে বুকে জড়ায় ধইরা নানা রকম মন্ত্র পড়তে লাগলো। কিছু সময় পরে তিনি আমার পরা পানি খাওয়াইলো, দুধ দিয়া গোসল করাইলো। তারপর নিজের একটু সুস্থ মনে হইতে লাগলো, বেশ চাঙ্গা লাগতেছিল। গ্রামের মুরব্বীর আমারে বাড়িতে পৌঁছায় দিল। বাড়িতে এসে আমি ঘুমায় পড়ি। পরের দিন প্রায় দুপুরের দিকে আমার ঘুম ভাঙে। গ্রামের লোকেরা নানাভাবে আমারে তালি দিতে থাকে, ভাববা দিতে থাকে। আর তান্ত্রিক বিকালে চলে যাওয়ার সময় সকলরে বইলা যায়, তোমাদের মাঝে এমন একজনের রাইখা যাইতেছি যার জীবন অন্যের আপদে নিবেদনের জন্যই জন্ম। সেদিন রাইতে বেলা বাবাজান আসলো। আমার শরীরের খোঁজ খবর নিয়ে পরদিন আসবে বলে চলে গেল। পরদিন রাতে আমার বেশ কথা হয় ওনার সাথে। অনেক অজানা ব্যাপার আমারে বলল। আর যাবার সময় বলল, প্রস্তুতি নাও আরেক মোড়ের জন্য। ঘরের অতিথি শীঘ্রই আসছে কোলজুড়ে। তারপরে প্রায় বেশ কিছুদিন তিনি আমার সাথে দেখা করেন নাই। আমি ডাকলেও সে আসতো না। কয়দিন পর তোমার চাচির বেদনা উঠল। আমার বড় ছেলের জন্ম হয়। সে রাতে শিউলি ফুলের ঘ্রাণ পাইতেই পুকুর পাড়ে ছুইটা যাই বাবাজানের সুখবর দেওয়ার জন্য। কিন্তু তিনি সেদিন সেখানে ছিল না। কয়েক হাড়ি রসগোল্লা পাইছি, যার স্বাদ অসাধারণ। যে খাইছে সে কইছে, এই স্বাদ, এই রসগোল্লা কোথাও নাই, অভূতপূর্ব, অদ্ভুত স্বাদ। অবশ্য কেবল আমার বাড়ির লোকদেরই এই গোল্লা খাওয়াইছিলাম। এদিকে আশেপাশের গ্রামেও আমার কবর খুইরা এই সমস্যা সমাধানের কথা আর তান্ত্রিকের কথা বইলা ছড়ায় গেছে চারদিকে। বহুদিনের বাবাজানের খবর নাই, শিউলির ঘ্রাণও পাই না আমি। আমার ছেলের বয়স যেদিন 6 মাস পূর্ণ হইল, সেই দিন আমি তারে দেখতে পাইলাম। তিনি আসলো। এতদিনের 1000 টাকা আমার জমানো কথা ছিল তার সাথে। চইলা যাওয়ার সময় তিনি বইলা গেলেন, নিয়মিত দেখা হবে বেটা, চিন্তা নাই, প্রস্তুত থাইকো, কাল থেকে জীবনের আরেক মোড় আসবো। আমি বললাম, সেটা কি বাবা? উনি চইলা যেতে যেতে বলল, সেটা কাল বিকালেই বুঝতে পারবা। পরদিন বিকালে গ্রামের শেষ মাথার 2 জন আসে আমার খোঁজে। এইসা কয়, আমাদের উপকার করো বাবাজি, খুব বিপদে পড়ছি। আমাদের বিশ্বাস তুমিই পারবে আমাদের বিপদ থেকে বাঁচাইতে। আমাদের ছেলের জিনে ভর করছে অনেকদিন, তাকে কাল রাত থেকে খুঁজে পাইতেছি না, কিছু একটা করো। আমার কেন যেন মনে হলো এই ছেলে তো তাদের গোয়াল ঘরের চালে শুয়ে আছে। আমি তাই কয়ে দিলাম। তারা ছুঁইটা গিয়া দেখলো ঠিকই তাদের ছেলে অচেতন অবস্থায় পইরা আছে। তারা ছেলেকে নামিয়ে জ্ঞান ফিরে এসে আমার কাছে আইনা বলল, দেখো বাবা, পারো যদি ঝামেলাটা দূর করে দাও। আমি সকালে জানাবো বইলা বিদায় করে দিলাম। আর রাতে বাবাজানকে বলি সব। তিনি আমাকে কয়েকটা তদবির শিখাই দিল, বললো এটা কাজে লাগাও, সব ঠিক হয়ে যাব। পরদিন সেই তদবির কইরা তাদের সাবধান থাকতে বইলা দিই। প্রায় মাস খানেক পর তারা আমার কাছে এসে কয় যে তাদের ছেলের আর কোনো সমস্যা নাই, পুরোপুরি সুস্থ। সাথে সাথে কয় নাই, সময় লাগায় বলছে। তারা আমার জন্য উপহার স্বরূপ কিছু সবজি আর মোরগ আনছে। আমিও তাদের সম্মান রক্ষার্থে সেগুলো রাইখা দিছিলাম। তারপরে এই খবর চারদিক ছড়ায় গেল। দিনে দিনে আমার কাছে সমস্যা নিয়ে আসার লোকের সংখ্যাও বাড়তে লাগলো। বাবাজানের দেখানো পথে অনেক উপকারও হইতে লাগলো। তিনি আগেই বলছে, সামার দিনে দিনে লোকের সংখ্যা কিন্তু বাড়বো, কিন্তু সবাই যে উপকার পাইবো তা কিন্তু না। কারো কাজ হইব, কারো কাজ হইব না। যাদের কাজ হইতেছিল তারা খুশি, প্রশংসা পাইলে চারিপাশে ছড়াই দেয়। যাদের কাজ হয় নাই তারা কইতো ভণ্ড, নানা কথা কইতো।
কারণ এই কাজগুলো কিন্তু কঠিন কাজ। বছর 4 পরে বাবাজান আমাকে নানা রকমের ভেষজ চিকিৎসাও শিখাইল, যদিও সেসব ভেষজের বেশিরভাগই এখন আর পাওয়া যায় না। এক পর্যায়ে লোকজন সমস্যা সমাধানের জন্য আমার হাদিয়া দিতে শুরু করলো, আর আস্তে আস্তে এই হাদিয়া আমার জীবিকার জিনভূত সম্পর্কের কাজ আমার পেশা হয়ে গেল গা। ইচ্ছা কইরা এই বাবাজানের শেখানো চিকিৎসাগুলি মানুষের সেবায় লাগাইতে শুরু করলাম। আর এসব করতে করতে কবে যে আমার নাম আব্দুল সামাদ খন্দকার থেকে সামাদ কবিরে হয়ে গেল গা, টেরই পাইলাম না। এখন হয়তো আমার আসল নাম কইলে হাতে গোনা 2-4 জন বাদে কেউই চিনব না। অসম্ভব সুন্দর ঘটনা পরাণ ভাই, আপনার কালেক্টেড ঘটনা অসাধারণ। আমার কাছে খুবই ভালো লাগছে সামাদ কবিরাজের ঘটনা, এবং এই ধরনের কবিরাজও আছে তা আমি জানতাম, কিন্তু আমাদের এখানে ফ্লেয়ার আপ হয় নাই, এখন হলো আলহামদুলিল্লাহ। আমি চাই যে আপনি যদি কন্ট্যাক্ট করেন সামাদ কবিরাজের সাথে এবং তার কাছ থেকে আরও কিছু ঘটনা কালেক্ট করতে পারেন, তাহলে আমি আশা করছি আমাদের লিসনাররা খুব খুশি হবে, কারণ ওনার এই কবর রিলেটেড ঘটনা কিন্তু আমার মন ছুঁয়ে গেছে, খুবই সুন্দর ঘটনা। আমরা আর সময় নষ্ট না করি, কি বলেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সব মনোযোগ সহকারে শুনেছেন আমাদের ঘটনাগুলো, আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। যাওয়ার আগে বলতে চাই, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন, সাথে সাথে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো এই ঘটনাটি। চলে আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের যমরাজ বাড়ির 7 নাম্বার পর্ব, 7 নাম্বার পর্বটি নিয়ে চলে আসলাম। বেশি কথা বাড়াবো না, আমরা অতি তাড়াতাড়ি মূল ঘটনায় চলে যাব। তখন তারা ওই রুমটার মধ্যে নিচে আসার পরে ওই রুমটার মধ্যে একটা ছায়া দেখা যায়, মানে ওই নূপুরের বাজনা আবারও শুরু হয়। এরপরে তারা তখন ওই নূপুরের বাজনা শুনে আর ওই ছায়াটা দেখে সেই বুড়া আঙ্কেলটা মানে কাকুটা বাসা থেকে, তার ঘর থেকে সেই দূরবীনটা তার দেওয়া হয়েছিল অনেক আগেই, সেই রাজার আমলের দূরবীনটা, সে বলে যে আমি দূরবীনটা নিয়ে আসছি, তোমরা এখানেই দাঁড়াও। তখন বলে, তো আপনার এত আগেকার দূরবীন আছে? তখন বলে, হ্যাঁ, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম ঘরের মধ্যে। তখন বলে, আচ্ছা তাহলে আনেন, আমরা এখানেই দাঁড়াইছি, এখানে আপনার জন্য আমরা ওয়েট করছি। তখন সে 2 মিনিটের মধ্যে দূরবীনটা নিয়ে আবার চলে আসে। তখন সে 2 মিনিটের মধ্যে তার বাসা থেকে দূরবীনটা নিয়ে আসে। আর ও দূরবীনটা আনার পরে সে আগে ওই দূরবীনটা সেই ছায়াটার উপরে তাক করে, মানে তার উপরে প্রয়োগ করে, দেখা যাচ্ছে নাকি। সে দেখতে পায় না, দেখতে না পেয়ে সে আমাদের কাছে দিয়ে দেয় বলে, তখন সে দেখতে পায় না দেখতে পেয়ে সে আমাদের কাছে দিয়ে দেয়, বলে যে আমি দেখতে পাচ্ছি না, দেখো তোমরা দেখতে পাও নাকি। তখন আমরা এক এক করে সবাই দেখলাম, কিন্তু কেউ দেখতে পেলাম না সেটা। তখন সে বলল, দেখতে পেয়েছো? তখন আমরা বললাম, না, আমরা কেউই দেখতে পাইনি। এই তোমরা কেউ দেখতে পেয়েছো? আমি সবাইকে প্রশ্ন করলাম। তখন তারা বলল, না, আমরা কেউই দেখতে পাইনি। তখন সেই লোকটা বলে, মানে ওই কাকুটা বলে যে, আমি কি মিথ্যা কথা বললাম? তখন বললেন, না, আপনার ঘটনাটা সত্যি, আপনার 2 নাম্বার ঘটনাটা আমরা আসলেই বাস্তবে পরিণত হলো, আমরা সত্যি সেটা দেখতে পেলাম, একদম নিজের চোখে সেটা দেখলাম যে আপনার পুরো ঘটনাটাই সত্যি একটা ঘটনা। তখন বলে, হ্যাঁ। তখন সে আমাদেরকে বলল, চলো পাশের এই বাড়ির পাশে একটা পুকুর আছে, চলো সেটাকে দেখাই নিয়ে আসি। তখন আমরা বললাম, কোথায়? দেখতে পাচ্ছি না তো। বলে, তোমরা দেখতে পাবা না, এই সাইডে। তখন বলে, হ্যাঁ তাহলে চলেন। তখন তারা সবাই মিলে যায়, আর সেই পুকুরেরও নাকি একটা ঘটনা আছে, অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। বলে সেই লোকটা বলে, এই পুকুরের একটা ঘটনা আছে,
শুনবে? তখন বলে আচ্ছা বলেন। বলে যে এই ঘটনাটা আমার সাথে এবং কি আমাদের মধ্যে কারো সাথেই ঘটনা, মানে আমার সাথে যারা থাকতো তাদের ঘটনা। সে হচ্ছে এই জায়গায় কাজ করতো কিন্তু অন্য পাশে, এটা হচ্ছে তাদের, মানে সে এখানেই কাজ করতো। আমার ভুল হচ্ছে যে আমি বললাম আমাদের কারোর সাথে ঘটনা, আমার সাথে যারা থাকতো তাদের ঘটনা, আমার কথাটা ভুল। আমাদের সাথেই সে থাকতো, মাঝে মাঝে তার সাথে ঘটেছে। তখন বলে কি ঘটনা বলেন। তখন বলে যে আচ্ছা তাহলে হাঁটি আর সব কিছু খুলে বলি। তখন বলে আচ্ছা তাহলে হাঁটি। তখন তারা একটু একটু করে পা ফেলছিল, আস্তে আস্তেই পা ফেলছিল। তখন বলে এই এই পুকুরটার অনেক অনেক ভয়ঙ্কর একটা পুকুর নাকি। তখন বলে যে আচ্ছা তাহলে ঘটনাই বলেন। তখন বলে যে আমাদের এই যখন রাজার আমল শেষ হয়ে যায়, মানে রাজাদের দিন শেষ, তখন মানে রাজারা চলে যায়, মারা যায়। এরপরে এই পুকুরে অনেক মাছ ছিল, কিন্তু মানে মাছগুলো ধরার লোক ছিল না। এই আমাদের পাশেই, মানে আমাদের সাথেই থাকতো, তার বাড়িটা ওই পাশে। সে এখান থেকে কিছু মাছ ধরতো। বলে যে তার বাড়িটা কোথায়? তখন বলে যে ওই যে তার বাড়িটা হচ্ছে ওই পুকুরটার ওপারে। বলে যে ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ না, টিনের ঘর। তখন বলে হ্যাঁ হ্যাঁ। বলে ওইটা? তখন বলে সে লোকটা বললো হ্যাঁ হ্যাঁ ওইটা। বলে যে উনি মাঝে মাঝে কিছু মাছ মারতো, প্রতিদিনই মারতো, কিন্তু কিছুদিন বাদ দিয়েছিল। এরপরে আবার রেগুলার মাছ মারা শুরু করে। এরপরে হঠাৎ একদিন সে ভাত খেয়ে তারপরে আসতো। ওই দিন সে তখন বলে যে ওই দিন সে মাছ মারার উদ্দেশ্যে সে একটা ছিপ, মানে বড়শি নিয়ে আসতো, আর বড় একটা জাল নিয়ে আসতো। সে ওই দিন খাবার দাবার শেষ করে তার বউকে বলে কই গো পান নিয়ে আসো। তখন তার বউ একটা পান নিয়ে আসে। বলে কই গো একটা পান নিয়ে আসো। তার বউ তাকে পান এনে দেয়। এনে দেওয়ার পরে সে মুখের মধ্যে নিয়ে চাবাইতে থাকে আর বলে যে আমি তাহলে এখন উঠি, মানে মাছ মারার উদ্দেশ্যে যাইতে চাচ্ছে। তখন বলে আচ্ছা যাও, সাবধানে যেও। প্রতিদিন একই কথা বলতো, সাবধানে যেও। বলে আচ্ছা তাহলে সাবধানেই যাব। তখন সে মাছ মারার উদ্দেশ্যে তার ওই বড়শিটা নিয়ে আর জালটা নিয়ে বের হওয়ার পরে সে সোজা চলে আসে ওই পারে একটা নৌকাও দেখাইছিল আমাদের। বলে ওই দেখো একটা নৌকা, ওই নৌকায় সে মাছ মারতে আসতো। বলে ওই নৌকায় মাছ মারতে আসতো? অত ছোট্ট একটা নৌকা? বলে হ্যাঁ, অত ছোট্ট একটা নৌকা নিয়েই সে মাছ মারতে আসতো। তখন বলে আচ্ছা। তখন বলে যে সে তখন ওই নৌকাতে উঠে সে কিনার দিয়ে মাছ মারে না নাকি, সে মাছ পুকুরে এসে, পুকুরটা অনেক বড়, মাছ পুকুরে এসে সে বড়শির ছিপটা আর জালটা কেমন ভাবে ফেলে রাখতো, কিন্তু মাছও পাইতো, অনেক মাছ পেত। ওই দিন সে মাছ মারতে এসে সে দুই পাশে এক পাশে জাল, এক পাশে বড়শি ফেলে সে ওই নৌকার উপরে বসে থাকতে থাকতে সে এক পর্যায়ে শুয়ে পড়ে। তার শরীরটায় একটু ওই দিন কেমন যেন করছিল, তাই সে নৌকার উপরে মাছ নদীতে মানে মাছ পুকুরে গিয়ে দুই পাশে দুইটা জিনিস, মানে এক পাশে জাল আর এক পাশে বড়শিটা ফেলে মাছ পুকুরে সে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে। আর এইভাবে সে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে।